রেকর্ডিং রেকর্ডিং থাকবে এই ক্লাসটা, সেটা ইউটিউবেও পাওয়া যাবে, প্লাস যারা লাইভে থাকলো তারা তো থাকলোই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা একটা অপশনাল বিষয়, মানে এরকম না যে এটা একদম মানে ম্যান্ডেটরি জানতেই হবে বা শিখতেই হবে, কিন্তু আমার মনে হয় যে এগুলো নিয়ে একটু জেনে রাখা ভালো। বিষয়টা আর কিছুই না, বিষয়টা হচ্ছে স্টোরি, অ্যান্টি স্টোরি এবং সেটআপ। আমি কালকে একটা লিঙ্ক শেয়ার করেছিলাম শাইনি আহুজার উপরে, ওটা সবাই দেখেছে, মানে পড়েছে সবাই? হ্যাঁ পড়েছি। আচ্ছা, হ্যাঁ প্রিয়ঙ্কা পড়েছি। হ্যাঁ, আমি কেন এই লিঙ্কটা শেয়ার করেছিলাম, শাইনি আহুজার নাম আমরা সবাই জানি, সবাই বুলবুলাইয়া দেখেছি, বা আহ, তার যে অন্যান্য সিনেমাগুলো রয়েছে, গ্যাংস্টার আছে আরো দু একটা, আমরা সকলে দেখেছি। এবার প্রশ্ন হচ্ছে, যে প্রশ্নটা আমাকে বারবার প্রত্যেকটা ব্যাচে শুনতে হয়, তো সেটা হচ্ছে যে ক্যালেন্ডারে একটা নাম লেখা আছে, তাকে নিয়ে কি স্টোরি করব? ঠিক আছে, আমাদের স্টোরি সেরকমই করতে হবে বা আর্টিকেল সেরকমই বানাতে হবে যে কেন জিনিসটা দেখে লোকে একটা ধাক্কা খায়। আমি ক্লিক বেটের কথা বলছি না, ঠিক আছে? আশা করি এখানে প্রত্যেকে ক্লিক বেট বিষয়টা কি সেটা জানে। একবার বলে দাও না প্রিয়ঙ্কা। আচ্ছা, ক্লিক বেট ব্যাপারটা হচ্ছে, আমি যদি হঠাৎ করে একটা নিউজ দেখি যে আহ, কথার কথা একজন সেলিব্রিটি মানে ফিল্ম স্টার সবাইকে কাঁদিয়ে চলে গেলেন শাহরুখ খান, এই হেডিংটা পড়লে মানে সকলের মানে হঠাৎ করে কি মাথায় আসবে? একটু রিয়াকশন নেই, একটু পাবলিক রিয়াকশন নেই। শক নিউজ। আমাদের অন্বেষার কি ইকো হচ্ছে, মানে হঠাৎ করে এটা বললে মনে হবে যে শাহরুখ খান মরে পৃথিবীতে গেছে। নেই, পৃথিবীতে নেই। প্রিয়ঙ্কা আমি সুগত বলছিলাম, আরেকবার বলবে, আমার লিঙ্কটা সামহাও একটু ডিস্টার্ব করছে বলে বেরিয়ে যেতে হয়েছিল। আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, যে হঠাৎ করে আমি একটা হেডিং দেখলাম যে সবাইকে আহ, কাঁদিয়ে চলে গেলেন শাহরুখ খান, তাহলে এরকম একটা হেডিং পড়লে আমার কি মনে হবে? যে শাহরুখ খানের মৃত্যু হয়েছে, মারা গেছেন শাহরুখ খান। কিন্তু নিউজটা ক্লিক করলে হয়তো দেখা যাবে যে শাহরুখ খান মান্নাত বলে যে বাড়িটায় থাকতেন, সেই বাড়িটা ছেড়ে একটা নতুন বাড়িতে গিয়ে তিনি থাকছেন। এইটাকে বলে হচ্ছে ক্লিক বেট। ক্লিক বেট মানে হচ্ছে ক্লিক পাওয়ার জন্য, বেট মানে হচ্ছে টোপ। যেমন বাঘ শিকার করার জন্য গাছের তলায় ছাগল বেঁধে রাখা হয়, সেই বাঘটা মানে সেই ছাগলটা দেখে বাঘ আসে, তখন শিকারী দেখে গুলি করে মারে, এই ব্যাপারটাকে বলা হচ্ছে টোপ। তো এই টোপটাকে ইউজ করে, মানে এই টোপটাকে সামনে রেখে ক্লিক করিয়ে নেওয়া হলো। তবে ক্লিক বেটের কথা বলছি না, ক্লিক বেট জার্নালিজম খুব খারাপ একটা ব্যাপার, একটা আনএথিক্যাল ব্যাপার, এটা করা উচিত নয়, আমরা এটা করব না। তাহলে আমরা কি এমন স্টোরি করব প্রত্যেকটা ব্যক্তিত্বকে নিয়ে বা প্রত্যেকটা ঘটনা নিয়ে, যে ঘটনাটা বা যে ব্যক্তির যে বিষয়টা, সেটা নিয়ে লোকে পড়তে বাধ্য হয়। সবচেয়ে বেশি আমাদের নিউজ মিডিয়ায় মানে বা আর্টিকেলের ক্ষেত্রে লোকে পড়তে ভালোবাসে হচ্ছে কন্ট্রোভার্সি, ঠিক আছে? তো আমরা কন্ট্রোভার্সি কখন হয়, যখন কোনো ঘটনায় একদল বলে এটা ঠিক আর একদল বলে এটা ভুল, অথবা যে জিনিসগুলো কোনো ব্যক্তি বা কোনো ঘটনা সম্পর্কে যে যে তথ্যগুলো আমি এতদিন জেনে এসেছি, মানে হঠাৎ করে তার সম্পর্কে উল্টো কিছু জানতে পারি, তখনই হয় হচ্ছে কন্ট্রোভার্সি। এইবার এই কন্ট্রোভার্সি পাবো কোত্থেকে? মন গড়া মিথ্যে কথা লিখলে তো হবে না।
সেটা আমরা কেউ লিখবো না। আমি একটা লাইভ এক্সাম্পল দিয়ে আমি আজকে সেটা দেখাবো। আচ্ছা, এখানে সবার আগে আমাকে বলো, প্রত্যেকে নিশ্চয়ই আমরা টাইটানিকের নাম শুনেছি। টাইটানিক জাহাজটা ডুবে গেছিল, তারপর সেটা নিয়ে এত সিনেমা হয়েছে, এত ডকুমেন্টারি হয়েছে, আমরা প্রত্যেকে টাইটানিকের নাম শুনেছি, শুনেছি তো? হ্যাঁ হ্যাঁ। আমি যদি বলি যে টাইটানিক কোনোদিন ডোবেইনি, এর তো প্রমাণ আছে যে ডুবেছে, ডুবুরিরা গেছে, সবকিছু মানে আচ্ছা, সব তো। তার মানে মিমি বলছে, মিমি তো, এটা কি নামটা দেখতে পাচ্ছি না, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মিমি বলছে যে না, এটা ভুল তথ্য, টাইটানিক সত্যি ডুবেছে। এই মিমির সঙ্গে কি মানে সকলে একমত? না, টাইটানিক ডুবেনি, মানে আমি যতটুকু জানি সত্য, শুনি, শুনি বলো। যেটা যেটা দেখানো হয়, মানে এটা একটা কাল্পনিক স্টোরি, কিছুটা অ্যাড করা হয়েছে মানে এই জাহাজটা নিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি যে জাহাজটা মানে ওইখানে আমি যেটা শুনেছি যেখানে পাওয়া গেছে ওইটা টাইটানিক ছিল না, সেটা আরেকটা জাহাজ ছিল। আচ্ছা, এটা হচ্ছে দীপশিখার বক্তব্য। মানে দীপশিখা আর মানে দীপশিখার একদিকে, আর মিমি একদিকে, 1-1 চলছে। সৌরভ কি বলছে শুনি, টাইটানিক ডুবেছে কি ডোবেনি? টাইটানিক ডুবেছিল স্যার। আচ্ছা, বেশ। অন্বেষা কি বলছে, টাইটানিক ডুবেছে না ডোবেনি? টাইটানিক ডুবেছিল। আচ্ছা, অনুসুয়া কি বলছে? আমি তো জানি স্যার ডুবেছিল। আচ্ছা, সৌরভ চ্যাটার্জি কি বলছে? হ্যাঁ স্যার ডুবেছিল। সুগত আর দীপেনের কি মতামত? আহ, হ্যাঁ স্যার প্রিয়ঙ্কা, ডুবেছিল বলেই তো জানি। বলছি প্রিয়ঙ্কা, আমি সুগত বলছিলাম, আমিও টাইটানিকের ব্যাপারে যতটুকু জানি আমি বলবো ডুবেই ছিল আর কি। হ্যাঁ মানে যতটুকু জানি তাতে আমি তাই বলবো, ডুবেছিল। আচ্ছা, এইবার আমি সকলকে 1 2 3 4 5 6 7 জন, সরি 8 জন আছি, আমি 10 মিনিট সময় দিলাম, 10 মিনিট না, 5 মিনিট সময় দিলাম। এখন বলছে 11:10, আমি 11:15 অবধি এই উইন্ডো মিউট করে রাখছি। আমি 5 মিনিট সময় দিলাম। তোমরা জাস্ট গুগলে এইটা লিখে সার্চ করো যে টাইটানিক কি সত্যি ডুবেছিল, সার্চ করে 5 মিনিট সময় দিলাম। কে কি ইনফরমেশন পাচ্ছ? একমাত্র দীপশিখা বলছে টাইটানিক ডোবেনি, সেটা একটা অন্য জাহাজ ছিল। বাকি প্রত্যেকে বলছে যে টাইটানিক ডুবেছিল। একটু মানে নিজেরা হোমওয়ার্ক করো। আমি 5 মিনিট সময় দিলাম, ঠিক আমি 11:16-তে আমি আবার আনমিউট করে প্রত্যেককে প্রশ্ন করব। হ্যাঁ, তো তাহলে দীপের এই 5 মিনিটের ব্রেকের পরে আমরা ফিরে আসি। সে একটু মিউট রাখতে হবে, পেছন থেকে প্রচন্ড শব্দ হচ্ছে। হ্যাঁ, তো আমরা 5 মিনিটের ব্রেকের পরে ফিরেছি। আমরা যারা যারা এই ওয়ার্কশপে আছি তারা প্রত্যেকে একটু একটু করে গুগল সার্চ করেছি। করায় দীপেন কি পেয়েছো, একটু ছোট করে 2 লাইনে বলো। হ্যাঁ, যদিও বলছে কোনো কিছু এস্টাবলিশ করা যায়নি যে অ্যাকচুয়ালি হয়েছিল কি হয়নি, কিন্তু কন্ট্রোভার্সি যেটা নিয়ে সেটা হলো যে বোধহয় অলিম্পিক নামে আরেকটা জাহাজ ছিল যেটার সঙ্গে এটাকে সোয়াপ করা হয়েছিল ইন্স্যুরেন্সের কিছু টাকা পাওয়ার জন্য। কারণ অলিম্পিক ব্যাডলি মানে ইনজিওর্ড হয়েছিল, ড্যামেজ হয়েছিল অন্য একটা ভয়েজে যাওয়ার সময়, তো সেই ইন্স্যুরেন্সটা পাওয়ার জন্য টাইটানিককে হয়তো সোয়াপ করা হয়েছিল, কিন্তু কনক্লুসিভ কোনো যে এভিডেন্স এরকম কিছু পাওয়া যায়নি। প্রমাণ পাওয়া যায়নি। আচ্ছা, বাকিরাও কি মোটামুটি এই জিনিসটাই পেয়েছে? না, আমি যেটা পেয়েছি, হ্যালো, দাদা শুনছি বলো।
হ্যাঁ বলছি, আমি যেটা পেয়েছি মানে টাইটানিক তো ডুবার কথা না, কারণ এটা স্ট্রাকচারটা এমন ভাবে ক্রিয়েট করা হয়েছে। তো 4টে বুগির মধ্যে জল ঢুকেছিল, ঠিক আছে, তো সেটা ঢুকেছিল উপরে ঢাকনা না থাকায়, তো ওইটা দনুকটা ডুবেছিল, পুরো জাহাজটা ডুবেনি। সেটা আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে তারপরে সাইড হয়ে চলে গেছিল। তো ওই ইনসিডেন্টে যতজন মারা গেছে ওই বুগিটা ভর্তি হওয়ার কারণে, এটা ডুবে যাওয়ার কারণে মারা যায়নি। তাহলে যে জাহাজটা সমুদ্র তলায় এত বছর ধরে পড়ে আছে সেটা কি? সেটা টাইটানিক না, কারণ এখানে বলা হয়নি টাইটানিক ডুবেছিল, কারণ টাইটানিক গিয়ে পৌঁছিয়েছিল 15 তারিখ, আবার ওর ডেস্টিনেশনে গিয়ে পৌঁছেছিল, তখন মানে হাফ ইয়েই ছিল, ভাঙা টাঙ্গা ছিল, কিন্তু পৌঁছে গেছিল। পৌঁছে যদি না যেত তাহলে ডুবে যেত, তাহলে তো ওখানে লেখা থাকতো, ওখানে লেখা নেই সেটা। কিন্তু দাদা একটা কথা হচ্ছে, আমি আসছি, যার যার বক্তব্য আছো হ্যাঁ দাদা, হ্যান্ডরেস করো। আমি হ্যাঁ বলছি 1925 সালে ফরাসি এবং আমেরিকান গবেষক যারা আছেন ওনারা টাইটানিকের ধ্বংসাবশেষ উত্তর আটলান্টিক মহাসাগরের তলদেশে আবিষ্কার করেছেন, হ্যাঁ যার ফলে ওনারাই আর কি এই ঘটনাটা মানে বাস্তব নিশ্চিত করে। এবং এর ফলে যেটা হয়, সোলাস নামে একটা সংস্থার মানে প্রতিষ্ঠা হয়, যেটা ফলে আপনার ওই সমুদ্র যাত্রার যে নিরাপত্তা বিধি তার একটা ডেভেলপমেন্ট হয়েছিল আর কি। সেটা আমার প্রশ্নই না, আমি আসছি। তার আগে সুগত কি বলছে শুনে নি। প্রিয়ামদা বলছি যে আমি যতটুকু পড়লাম সেটাতে এখানটাতে ওই দীপশিকা যেটা বলছে আমিও ওর সঙ্গে একমত, মানে এনভায়রনমেন্টাল কিছু চেঞ্জ এসেছিল যার জন্য মানে ওরকম ভাবে শিপটা জলের মধ্যে ডুবে গেল সেটা নয়, কিন্তু কিছু মানে এনভায়রনমেন্টাল চেঞ্জ এসেছিল যার জন্য স্টিল মানে কিছু পার্ট হয়তো ডুবে গেছে। হ্যাঁ সেটা ক্ষয় হয়েছে বা ক্ষতি হয়েছে। আমার প্রশ্নটা কেউ বুঝতে পারছে না। আমার প্রশ্নটা হচ্ছে, যার কাছাকাছি উত্তর দ্বীপের একটা দিয়েছে যে টাইটানিক কি ডুবেছিল, হ্যাঁ না না, হ্যাঁ না না। হ্যাঁ ডুবেছিল, হ্যাঁ আমিও বলবো ডুবেই ছিল। আচ্ছা, ওই একই কোম্পানির বানানো জাহাজ ছিল দুটো, দুটোর মধ্যে যে কোনো একটা ডুবেছিল, এটা শিওর। কি করে হবে? সবাই একসাথে কথা বললে তো হবে না। যার বলছি ওই একই কোম্পানির বানানো, ওই মর্গ্যান কোম্পানির বানানোই একটা জাহাজ কোনো একটা ডুবেছিল, দুটোই কিন্তু ওদেরই বানানো, অলিম্পিক এবং টাইটানিক। এবার কোনটা ডুবেছিল সেটা ডিসপিউটের ব্যাপার। বেশ, হ্যাঁ দাদা, আমি এর সঙ্গে সহমত। আমি অনুসুয়া। আচ্ছা, অনুসুয়া, দীপেন এই দুজন সহমত। সুগত কি সহমত? হ্যান্ড রেজ করেছে। না আমি যতটুকু দেখেছি মানে গুগল সার্চ করে, আমি শুধু এইটুকুই বলবো যে টাইটানিক অ্যাট দি এন্ড অফ দ্য ডে ডুবেছিল, এবং যে কন্ট্রোভার্সিটা আছে সেটা হচ্ছে যে মানে কিভাবে ডুবেছিল সেটা অন্য ব্যাপার, কিন্তু তুমি যেটা বললে প্রিয়ামদা যে ডুবেছিল কি ডোবেনি, আমি বলবো ডুবেছিল। আচ্ছা, দীপশিকা কি বলছে যে 1912 সালে 14 এপ্রিল ওই দিন কি টাইটানিক ডুবেছিল? দীপশিকা না, টাইটানিক ডুবেনি। বেশ, মিমি কি বক্তব্য? টাইটানিক ডুবেছিল। মিমির বক্তব্য ডুবেছিল। 1912 সালের 14 এপ্রিল টাইটানিক ডুবে গেছিল। হ্যাঁ, প্রিয়াঙ্কা, আমি একটা অন্য কোয়েশ্চেন করছি, এইটা কি কোনোভাবে কি নতুন যে টাইটানিকের রেপ্লিকাটা হচ্ছে ওর সাথে কি কোনোভাবে রিলেটেড? না না, এইবার আমি আসল ঘটনাটা বলবো, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ অনুষা আবার কি বলতে চাইছে শুনি। হ্যাঁ দাদা, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে টাইটানিক যে জাহাজটা, সেটার মতো দেখতে একটা জাহাজ আমি যেটুকু পেলাম, সেটার নাম ছিল অলিম্পিক, সেটা ডুবেছিল। মানে কোথাও সেটা বলা হচ্ছে, আবার কোথাও বলা হচ্ছে না টাইটানিক নিজেই ডুবেছিল এবং তার 16টি বগির মধ্যে 6টি বগি ডুবে গেছিল। আমি বলছি কিন্তু ওটা এখনো স্টিল ম্যাটার অফ ডিসপিউট যে অ্যাকচুয়ালি টাইটানিকই ছিল নাকি অলিম্পিক ছিল, কনফার্ম নয়। এবার এই যে 10 মিনিট আগে আমরা টোটাল 9 জন আছি, আমি কোনো মন্তব্য করিনি, আমি লাস্টে মন্তব্য করব। বাকি 8 জনের মধ্যে একজন বাদে সবাই বলছিল যে টাইটানিক ডুবেছে, মানে 1912 সালের 14 এপ্রিল আইসবার্গের সঙ্গে ধাক্কা খেয়ে টাইটানিক ডুবেছে।
এখন কিন্তু আমরা মোটামুটি নিজেদের মধ্যে একটা দ্বিধা বিভক্ত হয়ে গেছি যে যে টাইটানিক কি সত্যি ডুবেছে নাকি ডোবেনি। এইটার উত্তর দীপেন এবং দীপেনের সঙ্গে যারা সহমত হচ্ছে কাছাকাছি একটা জায়গায় এসেছে। কেন এসেছে? কারণ কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে না যে টাইটানিক ডুবেছিল নাকি টাইটানিকের মতো দেখতে ওই অলিম্পিক নামের জাহাজটা ডুবেছিল, তার কিন্তু কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে না। কিন্তু কতটা জোর দিয়ে আমরা এতক্ষণ বলছিলাম যে টাইটানিক ডুবেছিল, আমরা সেটাও কিন্তু আর বলতে পারছি না। এইটাই হচ্ছে মানে তোমরা খুব গ্রাসরুট লেভেলে 5 মিনিটে একটা রিসার্চ করেছো। স্টোরি করার আগে অন্তত ঘন্টা 2 ঘন্টা 3 রিসার্চ করতে হয়। এবার অবভিয়াসলি আমার 3 ঘন্টার রিসার্চ একরকম হবে, তোমরা যারা নতুন শিখছো তাদের 3 ঘন্টার রিসার্চ একরকম হবে। তোমাদের ক্ষেত্রে একটা স্টোরি লেখার জন্য অন্তত 5 থেকে 6 ঘন্টা রিসার্চ করা উচিত। কিন্তু মানে আমার করতে করতে যেহেতু আমার স্পিড বেড়ে গেছে, আমার 2 ঘন্টায় হয়ে যায়। তো যাই হোক, এই যে ডুবেছে কি ডোবেনি, আসলে ব্যাপারটা কি হয়েছিল শেষ অবধি নিশ্চিত হওয়া যাচ্ছে না। কিন্তু আমরা কি এইটুকুর সঙ্গে সহমত যে আমাদের এত বছরের একটা ধারণা, সেই ধারণাটা একটা ধাক্কা অন্তত লাগলো? আমরা কি এইটুকুর সঙ্গে সহমত? হ্যাঁ, সেটা ঠিক। ঠিক হ্যাঁ একদম প্রিয়মদা, একদম পুরোপুরি ক্লিয়ার ব্যাপারটা যে অন্বেষা নেটওয়ার্ক খুব খারাপ, অন্বেষা খুব খারাপ। হ্যাঁ বলুন। কিচ্ছু শুনতে পাচ্ছি না বাবা। তো যাই হোক, আমরা এই যে ধাক্কাটা খেলাম, কিন্তু আমরা নিশ্চিতভাবে কিছু প্রমাণ করতে পারছি না। এই ধরনের স্টোরিগুলোকে এরকম শয়ে শয়ে স্টোরি আছে, শয়ে শয়ে স্টোরি। একটা ছোট্ট উদাহরণ দিই, হিটলারের নাম আমরা সবাই শুনেছি। শুনেছি তো হিটলারের নাম, প্রত্যেকে আমরা ইতিহাসে হিটলারের নাম পড়েছি। হিটলার কি করে মারা গেছিলেন মানে কেউ জানে? কেউ বলতে পারবে? বা হিটলারের শেষ পর্যন্ত কেউ বলতে পারবে? সুইসাইড করেছিল স্যার। সুইসাইড করেছিল বাংকারের মধ্যে। তার দীর্ঘদিনের সহকর্মী, সরি মানে ছায়া সঙ্গিনীকে, আরে ওর নামটা কি, ইভা ব্রাউন বোধহয়, তাকে বিয়ে করার পরে মাথায় গুলি করে বাংকারে সুইসাইড করেছে। হ্যাঁ, সুগত কি বলছে? প্রিয়মদা বলছি যে আমি যতটুকু পড়ে, আমি সেটা জানতাম আগে, কিন্তু পরবর্তীকালে যেটা আমি পড়েছিলাম সেটাই আমি তথ্যটাকে বিশ্বাস করি। সেটা হচ্ছে হিটলার বাংকারে মারা যায়নি, হিটলার আর্জেন্টিনায় মারা গেছিল। আর্জেন্টিনায় ছিল এবং আর্জেন্টিনায় মারা গেছিল, এবং ওর ডেথটা খুব ন্যাচারাল ডেথ হয়েছিল। আচ্ছা, এই যে হিটলার আর্জেন্টিনায় মারা গেছিলেন বা আর্জেন্টিনায় চলে গেছিলেন, এবার সেটাও কিন্তু খুব সুনির্দিষ্টভাবে কিছু প্রমাণ করা যায়নি। এইরকম তোমরা প্রচুর স্টোরি পাবে যে স্টোরিগুলোতে আলটিমেটলি কি হয়েছে কেউ জোর দিয়ে প্রমাণ করতে পারবে না, কিন্তু জিনিসগুলো এতটাই আমাদের চেনা পরিচিত মতবাদকে বা নলেজকে ধাক্কা দিয়ে যাবে যে আমরা স্টোরিগুলো না পড়েও আমরা থাকতে পারবো না। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে, আমার ব্লগ বা ওয়েবসাইটে আমি যদি এরকম একটা হেডিং এ স্টোরি দিই, টাইটানিক নাকি কোনোদিন ডোবেইনি, ধাক্কা লাগবে কি লাগবে না? একবার ক্লিক করে তো দেখবো। এবার কেন 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 এটা ক্লিকবেট হবে না? কারণ ক্লিকবেট হবে না, আমি শুরুতে ক্লিকবেটের কথা বলছিলাম। ক্লিকবেট হবে না এই কারণে, কারণ ওই দেখো এই হেডিংটার মধ্যে, আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করি, স্ক্রিন দেখা যাচ্ছে তো আমার? হ্যাঁ দেখা যাচ্ছে দাদা। ঠিক এই জিনিসটা নিয়ে আমি একটা ব্লগ লিখেছি, টাইটানিক নাকি আসলে কোনোদিন ডোবেইনি। এই যে নাকিটা ঢুকিয়ে দিলাম না, এই যে নাকিটা আমি হেডিং এ ঢুকিয়ে দিলাম, এর ফলে নাকি ওয়ার্ডটা আমরা কখন ইউজ করি? যখন আমরা একটা কথা বলি
কিন্তু সেটা মানে 100% শিওর সার্টেন না থাকে। হ্যাঁ, আমরা 100% শিওরে বলতে পারছি না। তো সেই কারণে ওই নাকিটা আমি ঢুকিয়ে দিলাম। এবার এই স্টোরিটা আমি তোমাদের সামনে আপলোড করব। আচ্ছা, ফার্স্ট আমি একটু এটা করে দিলাম। এবারে এই যে স্টোরিগুলো, এই স্টোরিগুলোকে বলা হচ্ছে কনস্পিরেসি থিওরি। এগুলোকে বলা হচ্ছে কনস্পিরেসি থিওরি স্টোরি, যে সত্যি কি হয়েছিল বা সত্যি কি হয়নি সেটা প্রমাণ নেই আমাদের কাছে। তাই আমরা এটাকে একটা আচ্ছা, এবার আমি একটু আমার ব্লগের ক্যাটাগরিগুলো একটু দেখাই। অপরাধ, ইনফোটেনমেন্ট, গল্প কথা, দিন দুনিয়া। এটা এবার তোমরা যখন নেক্সট দিন ব্লগ তৈরি করবে, তোমরা একটু ক্রিয়েটিভ নাম দেওয়ার চেষ্টা করবে। অপরাধের নামটা আমি এখনো ভাবিনি, ইনফোটেনমেন্টটা এখনো ভাবি না। বুঝা, আমার ব্লগটা এখনো ফুললি মানে কমপ্লিট নয় আর কি। হ্যাঁ, মানে এখনো এটার পেছনে কিছু কাজ চলছে। তো আমি একটু একটু করে নামগুলো দেওয়ার চেষ্টা করছি। অত মানে ব্ল্যাঙ্ক বোঝানোর জন্য আমি এই অপরাধটা বুঝিয়ে দিয়েছি, বা ইনফোটেনমেন্ট। দাদা স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? না, কি একটা প্রবলেম হচ্ছে, স্ক্রিন শেয়ার করলে একটু করে বন্ধ হয়ে যায়। এনিওয়ে, এবার দেখা যাচ্ছে তো? হ্যাঁ এবার দেখা যাচ্ছে। হ্যাঁ এবার দেখতে পাচ্ছি। তো এইবার দেখো, আমি হেডিংটা আরেকবার দেখাই। এই যে আমি নাকি ঢুকিয়েছি, এইখানে এখানে বাংলা এসেছিল, এবার এটা ঠিক করে নিলাম, টাইটানিক করে দিলাম, আমার লেখাটা হয়ে গেছে। এবার আগে কিছু টেকনিক্যাল কাজ আছে। টেকনিক্যাল কাজগুলো কি কি? 1 নম্বর হচ্ছে ছবি ঢোকানো। ছবিটা আমার সেভ করা আছে, এই যে টাইটানিক ছবিটা আমি টেনে আনলাম, দিলাম, ছবিটা এখানে বসিয়ে দিলাম। এবারে এটাকে কি কি ক্যাটাগরি ফেলবো? গল্প, সরি, কোন দিকে দেখাই? এটা ক্রাইম নয়, এটা ইনফোটেনমেন্ট তো অবশ্যই, ইনফরমেশন উইথ এন্টারটেনমেন্ট। আমি যে কথাটা বলছিলাম, যে আমার ওয়েবসাইটটা এখনো কমপ্লিট হয়নি, এটার উপরে সিসিপ্লাস কাজ করছে, প্রায় শেষ করে এনেছে, কিছু ছোটখাটো চেঞ্জেস করতে হবে। তো চেষ্টা করবো এই যে সেগমেন্টগুলোর নাম যেন একটু ক্রিয়েটিভ হয়। উদাহরণ হিসাবে বলি যে কিরকম ক্রিয়েটিভ হতে পারে। তোমরা সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়ের নাম শুনেছো? হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি। প্রিয়মদা বাংলা স্পিয়ারটাও ফলো করি। ওকে, ভেরি গুড। এখন কে ঢুকছে? কেন ঢুকছে? যাই হোক, তো কোথায় ছিলাম? হ্যাঁ, তো সুমনদা একটা খবরের কাগজ চালাতেন, একদিন বলে। তিনি তার যে বিদেশ সেগমেন্টটা, তার নাম রেখেছিলেন ভুবনডাঙ্গা। আবার কি রে বাবা, এখন লোকজন কেন ঢুকছে? আচ্ছা, তো কি বলছিলাম? কথা বলতে বলতে ঠিক হারিয়ে গেল। হ্যাঁ, তো নামগুলো একটু ইন্টারেস্টিং হতে হবে। যেমন এই অপরাধ, আমি এটা কোনো নাম ভাবিনি। ইনফোটেনমেন্ট কি নাম হবে এখনো ভাবিনি। গল্প গল্প কথাটা হচ্ছে আমার যা ক্রিয়েটিভ রাইটিং থাকবে, মানে আমার লেখা যে গল্পগুলো বা রম্যরচনাগুলো, সেগুলো আমি সেগমেন্টে দেবো। দিন দুনিয়া মানে হচ্ছে, ধরো এমন একটা কিছু ঘটনা ঘটলো, যে জিনিসটা মানে হয়তো মানে সমসাময়িক একটা টপিক নিয়ে আমি একটা কিছু লিখলাম, যে টপিকটা হয়তো রাজনীতি নয়, বা মানে একটা উদাহরণ দিচ্ছি। এই যে তোমরা দেখেছো যে মাধ্যমিকের একটি মেয়ে স্কুলে ফার্স্ট হয়েছে, কিন্তু সে অসুস্থ ছিল, আসানসোলের একটি মেয়ে। সে
অসুস্থতা নিয়ে পরীক্ষা দিয়েছিল, যখন রেজাল্ট বেরোলো দেখা গেল সে স্কুলে ফার্স্ট হয়েছে, কিন্তু মেয়েটা রেজাল্ট বেরোনোর 4 দিন আগে মারা গেছে। এই লেখাটা আমি দিন দুনিয়ার মধ্যে আমি রাখতে পারি যে সমকালীন যা ইয়ে হচ্ছে 90 মিনিট 22 গজ, এটা কি নিয়ে কেউ বলতে পারবে? খেলাধুলো নিয়ে, স্পোর্টস। একদম স্পোর্টস 90 মিনিট হচ্ছে মানে ফুটবল ম্যাচ 90 মিনিট হয়, আর 22 গজে ক্রিকেট খেলা হয়। তো মানে মূলত তো আমি, হ্যাঁ আমি টেনিস নিয়েও লিখবো, গলফ নিয়েও লিখবো, সবই লিখবো, কিন্তু মূলত ক্রিকেট আর ফুটবল নিয়ে লিখবো, সেই কারণে নামটা এরকম লিখেছি। এটা হচ্ছে যদি আমি বাংলার কোনো কিছু নিয়ে লিখি, মানে পশ্চিমবঙ্গের কোনো না জানা জায়গা, কোনো বিরল মন্দির, এরকম যদি কিছু নিয়ে লিখি। রাজনীতি নিয়ে কিছু লিখলে রাজনীতি, সমগ্র ট্যাগটা আমি ইচ্ছা করে রাখি যাতে আমার সব লেখা যদি কেউ একসাথে পড়তে চায় সেই সমগ্র ট্যাগটাই গেলে পড়তে পারবে। ওরে মারে, কে মাঝখানে ঢুকছে? তো আর হে মহৎ জীবনটা হচ্ছে আমি যখন কোনো বিখ্যাত ব্যক্তিকে নিয়ে লিখি, তাহলে কিন্তু আমার এই যে কনস্পিরাসি থিওরি যে লেখাগুলো, যে যে হিটলার কি সত্যি মারা যাননি, বা টাইটানিক কি সত্যি ডোবেনি, বা শাইনি আহুজা কি সত্যি মানে নিরাপরাধ ছিলেন, এর জন্য যেহেতু এই লেখাগুলো গোদা বাংলায় বলতে গেলে খুব ভালো হয়, মানে ভালো ভিউ হয়, তো এর জন্য এইগুলোর জন্য আমি একটা নতুন সেগমেন্ট করব। এই সেগমেন্টের নাম কি দেওয়া যায়? একটু আমি একটা নাম ভেবে রেখেছি, তোমাদের থেকে একটু সাজেশন নিই। কারো কোনো সাজেশন আছে? অজানা তথ্য তো দেওয়া যায়। সত্য অসত্য, হ্যাঁ সত্য অসত্য। না, ঠিক হলো না। দাদা গল্প হলেও সত্যি। আমি নাম দিলাম সত্যি বলে সত্যি কিছু নেই। আমি এটার নাম দিলাম সত্যি বলে সত্যি কিছু নেই। এইগুলো কি করতে হয়? ট্যাগ ঢোকাতে হয়। প্রথম ট্যাগ হচ্ছে টাইটানিক, বানান ঠিক লিখলাম? হ্যাঁ। তারপরেরটা হচ্ছে অ্যাক্সিডেন্ট, তারপরেরটা হচ্ছে ইংল্যান্ড, তারপরেরটা হচ্ছে ব্রিটিশ, আর একটা হচ্ছে আরএমএস টাইটানিক, কেননা টাইটানিকের পুরো নাম ছিল হচ্ছে আরএমএস টাইটানিক। আপাতত এই কটা দিলাম, এরপরে কিওয়ার্ড রিসার্চ করে দেখা যাবে। ইমেজ আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার এটাকে তুমি পাবলিশ করুন। সার্চ করি। আমাকে কাছে ঢুকছে এখন। হ্যাঁ, তো কোথায় ছিলাম? এই যে দেখো, সত্যি বলে সত্যি কিছু নেই, এই ট্যাগটা নিয়েছে সমগ্র, আমি যেটা মানে সব কিছুর ক্ষেত্রে রাখি। তো এইবার এতক্ষণ যে জিনিসটা নিয়ে আমরা গল্প আলোচনা করলাম, তোমরা আমার এবার যেটা করবে, আমার কাছে পুরো ইনফরমেশনটা আমি গ্যাদার করে লিখেছি,
মিনিট সময় দিচ্ছি, 7 মিনিট সময় দিচ্ছি, এখন বাজে 11:40। তোমরা একটু ওয়েবসাইটে ঢুকে পুরো লেখাটা মানে একটু পড়ে নাও, ঠিক আছে? আমি তাহলে 7 মিনিট পরে আবার এটা নিয়ে কথা বলবো, জান তো? লিঙ্কটা দিয়ে দাও না দাদা। লিঙ্কটা একটু ভালো হয়। ঠিক আছে, সবাই এত একটু একটু সার্চও করে না। প্রিয়মতার নাম দিয়ে করলেই তো হবে, প্রিয়মসেনগুপ্ত.com বলে। প্রিয়মসেনগুপ্ত.com সার্চ করলেই পাওয়া যাবে। হ্যাঁ, এটাই তো দাদা, তোমার নাম দিয়ে হ্যাঁ খুলে গেছে দাদা, খুলে গেছে। খুলে গেছে, তাহলে একটু গ্রুপে দিয়ে দাও আমাদের অলস মামনিদের জন্য, তারা দেখুক। 7 মিনিট সময় দিলাম, 7 মিনিট পর আমি আবার এটা নিয়ে কথা বলবো। ভালো করে মন দিয়ে পড়বে কিন্তু, যে কোনো 5-এর জায়গায় 7 মিনিট দিচ্ছি, ঠিক আছে? 7 মিনিটের জন্য মিউট করলাম। তাহলে গ্রুপে একটু লিঙ্কটা দিয়ে দাও কেউ। দাদা তোমার কথাটা কাটছে মাঝে মাঝে। বলছি যে গ্রুপে একটু লিঙ্কটা কেউ ফেলে দাও। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, গ্রুপে লিংক দিয়ে দিলাম। ওকে, 7 মিনিট পরে কথা হচ্ছে। সবার ডান? হ্যাঁ দাদা, হ্যাঁ হয়ে গেছে। এইবার সকলের সামনে ক্লিয়ার হলো। শেষ অংশটা লক্ষ্য করো, সেখানে আমি কি বলছি, শেষটা কি করে করছি, শেষটা এখানে করছি যে সত্যিই কি এগুলো হয়েছিল। এই উত্তর যে যে দিতে পারতো সে সমুদ্রের ফুট নিচে এত বছর ধরে চুপচাপ স্থির হয়ে ভেঙে পড়ে আছে। অর্থাৎ আমরা কি বলতে পারি তাহলে এখানে একটা ওপেন এন্ডিং এর মতো আছে? একদম ওপেন এন্ডিং। ওপেন এন্ডিং এখানে আমি কোনো মন্তব্য করবো না। আমি কি প্রত্যক্ষদর্শী নাকি? ভুল বলবো না, আমি শুধু হালকা করে সুইটা দিয়ে আমি সরে যাব। কনস্পিরেসি থিওরির ক্ষেত্রে আমি কখনো বলবো না যে তাহলে দেখেছেন তো সত্যি সত্যি কিন্তু এই জিনিসটা হয়েছিল। আমি বলবো না, আমি বলার কেউ নেই। আমার সোর্স অফ ইনফরমেশন কি? গুগল। এ একরকম লিখছে, ও একরকম লিখছে। তো এইটা হচ্ছে কনস্পিরেসি থিওরি স্টোরি লেখার স্টাইল। এবার এটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলো, না হলে এরপর আমি পরবর্তী বিষয়ে যাব। এটা ক্লিয়ার আছে যে সব কনস্পিরেসি থিওরিরই কি ওপেন এন্ডিংটা রাখতে হবে? একদম ওপেন এন্ডিং রাখতে হবে, কারণ আমি মন্তব্য করার কেউ নেই, আমার কেউ নই আর কি। আমার কাজ হচ্ছে দুটো দিককে সুন্দর করে সাজিয়ে লোকের সামনে রেখে দেওয়া। এবার এর থেকে তুমি কি বুঝবে তুমি বুঝে নাও। ঠিক আছে, তাহলে আশা করছি এই একটা। হ্যাঁ অনুষ্কা, কি বলার আছে? হ্যাঁ দাদা, বলছি যে আমি যখন একটা খবর প্রেজেন্ট করব তখন এই যে আমি একটা দিকে বেশি ঝোঁক নিয়ে কথা বলছি, তো এইটা তো আমার পক্ষপাত দুষ্ট হয়ে যাচ্ছে ব্যাপারটা। তাহলে আমি কোথায় ঝোঁক নিয়ে কথা বলছি? দাঁড়াও, আমি স্ক্রিনটা শেয়ার করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি কিভাবে ব্যালেন্স করছি দেখো লেখাটা। কারণ কেউ কেউ মনে করেন টাইটানিক আসলে ডুবেইনি, এটা তো কেউ কেউ এর কথা। আমি তো তার আমার বক্তব্যটা তো আমি তো বলছি না। হ্যাঁ এবার দেখো এইখানে এই যে ইনফরমেশন গুলো, এগুলো তো মানে সর্বজন স্বীকৃত সত্য যে 1912 সালের 14ই এপ্রিল টাইটানিক ডুবে যায়, এতজনের মৃত্যু হয়েছিল, এরকম 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 করে। দেখো এইখানে আমি যা লিখেছি যে এই অবধি যা পাওয়া যায় সেটা ঐতিহাসিক তথ্য, সবেরই নথিপত্র রয়েছে।
বাকি গল্পটা জানতে হবে কিছুটা তৎকালীন সংবাদপত্রে লেখালেখি এবং পরপর ঘটে যাওয়ার কয়েকটা ঘটনা থেকে দুয়ে দুয়ে 4 করে। আমি তো স্পষ্ট বলে দিচ্ছি, যেটার কোনো স্পষ্ট প্রমাণ নেই, এটা আমার মনে হয়েছে। আবার দেখো, অনেকেই মনে করেন ঠিক এইখান থেকে শুরু হয়েছিল বিগত শতাব্দীর সবচেয়ে বড় জাহাজের সলিল সমাধির ষড়যন্ত্র। আমি কিন্তু কোনো দায়ী নিজের ঘাড়ে রাখিনি, আমি শুধু বিরুদ্ধ মতগুলোকে তুলে দিয়েছি। এবার তুমি যেটা বলছো যে আমি খালি একটা দিক বলে যাচ্ছি, আরে ভাই আর একটা দিক নিয়ে তো এত বছর ধরে মানুষ বলে এসেছে টাইটানিক ডুবেছে, টাইটানিক ডুবেছে, টাইটানিক ডুবেছে, টাইটানিক ডুবেছে, সবাই বলে হ্যাঁ এসেছে। সেটা ঠিক, হ্যাঁ হ্যাঁ আমি যখন সেটাকে কাউন্ট করব, আমি যখন সেটাকে কাউন্টার করব, তখন আমি কিছু প্রশ্ন তুলে ছেড়ে দেবো। সত্যি কি ডুবেছিল টাইটানিক, নাকি আসলে সলিল সমাধি ঘটেছিল অলিম্পিকে? কেন নিজের যাত্রা বাতিল করেছিলেন মর্গ্যান? কোন ম্যাজিকে প্রায় ডুবতে বসার জাহাজ অলিম্পিক সামান্য মেরামতির পরে 21 বছর নতুন জাহাজের মতো ছুটে বেড়ালো সমুদ্রের মধ্যে? এই প্রশ্নের উত্তর কি আমি দিচ্ছি? না, এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে যে ধ্বংসাবশেষ তা 111 বছর ধরে দুটুকরো হয়ে আটলান্টিক মহাসাগরের এই কত 12,467 ফিট গভীরে পড়ে রয়েছে। ব্যাস, লেখা এখানে শেষ। এবার তুমি কি বুঝবে, বুঝে নাও। স্টাইলটা ক্লিয়ার হলো? হ্যাঁ দাদা একদম। এইবার পরবর্তী প্রশ্ন, যে এই ইনফরমেশন গুলো বা এগুলো আমি পাবো কি করে? মানে হঠাৎ করে তো একদিন সকালবেলা মনে হবে না যে দেখি গুগল সার্চ করে সত্যিই টাইটানিক ডুবেছিল কিনা, হবে না তো। কথা বলছে না। হ্যাঁ সেই তো, মানে কন্ট্রোভার্সি গুলো তো জানতে হবে, যে একটা একটা জিনিস নিয়ে যে অলরেডি কন্ট্রোভার্সি আছে সেটা তো জানবো কোথা থেকে? জানবো কোথা থেকে? ভেরি গুড। এই কন্ট্রোভার্সিটা মানে এটা যে মানে সত্যি মানে এরকম একটা কন্ট্রোভার্সি যে আছে আমাদের মধ্যে, মানে আমার পরে সবার আগে কে খুঁজে বার করেছিল? দীপেন ঘাটি, রাইট? তাই তো দীপেন, তুমি তো প্রথম বললে, মানে হ্যাঁ। ইয়ের পরে দীপশিখার পরে তুমি প্রথম বললে। তুমি কি করে বললে? তুমি তুমি গুগল সার্চ করে বললে। এইবার কবে কোনটা গুগল সার্চ করব তার জন্যই তো ক্যালেন্ডার বানানো। আচ্ছা, আমাদের ইংলিশ ইন্টার্নের গ্রুপে কিন্তু ক্যালেন্ডারের কোনো শিডিউল দেওয়া হয়নি। না, ইংলিশ ইন্টার্নশিপের গ্রুপে দেখো, যারা বাংলায় কাজ করছো তারা কাজ করছো, তোমাদের ক্লায়েন্টের নাম হচ্ছে টিভি ইনফোটেনমেন্ট, ঠিক আছে? তারা এই ধরনের স্টোরি চাইছে। আর যারা ইংলিশে কাজ করছে তাদের ক্লায়েন্ট হচ্ছে বিদ্যাস্তু নিজে এবং ব্লাডমেটস এনজিও। তো এটা তো ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভ্যারি করবে না কে কোনটা চাইছে। আমি তো তোমাদের দেখো, আমাদের এখানে অ্যাডমিশন নেওয়ানোর সময় স্পষ্টই বলে দেওয়া হয়েছিল যে রিয়েল টাইম ক্লায়েন্টের কাজ করানো হবে। তো যে ক্লায়েন্ট যেটা চাইবে তাকে তো সেটাই দিতে হবে না। ইংলিশ ইন্টার্নের গ্রুপে যদি কেউ এটাও করতে চায় সেও করতে পারে। আমি তো অপশন তো আমি ওপেন টু অল রেখেছি। এই যে আজকের যে ওয়ার্কশপটা, মানে আমি এরকম আরো হয়তো একটা দুটো এক্সট্রা আমি যদি সময় পাই আমি করাবো। আমি লাস্ট দিন ক্লাস করাতে পারলাম না, আমার নিজেরই খচখচ করছিল নিজের মধ্যে, তবে সেই কারণে আজকে একটা এক্সট্রা ক্লাস করানোর আমি চেষ্টা করছিলাম। তো তারা যদি চায় তারাও করতে পারে, এবার সেটা নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ দীপশিকা বলো। তো দাদা এখন তুমি কি এটা বলছো যে কন্ট্রোভার্সি টপিক নিয়ে আলাদা করে ক্যালেন্ডার বানাবো? কারণ এই টাইটানিকের বিষয়টা তো আমরা ক্যালেন্ডারে উল্লেখ করিনি, তো এটা কি আলাদা কিছু হবে? তুমি যদি এপ্রিল মাসের ক্যালেন্ডার তুমি যদি দেখো, হ্যাঁ। এপ্রিল মাসের ক্যালেন্ডার তুমি যদি দেখো, দেখবে সেখানে 12ই এপ্রিল টাইটানিক ডুবেছিল, সেটা সরি 14ই এপ্রিল টাইটানিক ডুবেছিল, সেটা কিন্তু লেখা আছে।
আচ্ছা, তো মানে ওই ক্যালেন্ডার থেকে আমরা টপিক গুলা বেছে বেছে যেটা কন্ট্রোভার্সি ইয়েতে যায় ওইটা বের করতে হবে, তাই তো? লেস নোন টপিক, লেস নোন টপিক, হ্যাঁ। আমরা এইগুলোকে বাঁচবো। আর যদি ধরো ক্যালেন্ডারে বিষয়গুলো নেই কিন্তু আমি জানতে পেরেছি হ্যাঁ যে কোনো ইয়ে থেকে ইনফরমেশন, তখন কি এটা এড করতে পারবো ওইখানে? অবশ্যই, তাহলে সেটা অনুগ্রহ করে আমাকে জানাতে হবে। আচ্ছা। ক্যালেন্ডারে আমি বলবো হ্যাঁ বা না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এইবার একটা ভোটাভুটি হোক নিজেদের। আচ্ছা, সুগত কিছু বলবে? সুগত প্লিজ। প্রিয়মদা, একটা জিনিস জাস্ট আমি আরেকবার একটু জিজ্ঞাসার জন্য অনেকক্ষণ ধরে শুনছিলাম, সেটা হচ্ছে যে এই ক্যালেন্ডার যে জিনিসটা তুমি বলছো, তুমি যখন প্রথমে আমাদেরকে টাইটানিকের ব্যাপারটা বললে, আমি তো গুগল সার্চ করেছিলাম, তো গুগল সার্চ করে কিন্তু আমি কোনো সন্ধান পাইনি মানে এই ব্যাপারে যে অলিম্পিকের ব্যাপারে আর কি। কিন্তু তারপরে যখন একজন বললো, মানে দীপেন যখন বললো যে ওকে মানে অলিম্পিকের ব্যাপারটা, তারপরে আমি জিনিসটা পরে তুমি যে বললে আমি তোমার ওয়েবসাইটটা গিয়ে পরে জিনিসটা দেখলাম, কিন্তু আমি সার্চ করে কিন্তু পেলাম না। তো ক্যালেন্ডারটা তার মানে কি মানে একটা ইম্পর্টেন্ট থিং তুমি বলছো, মানে এই জায়গাটা আমি তো গুলিয়ে ফেলছি। ক্যালেন্ডার মারাত্মক ইম্পর্টেন্ট জিনিস, মারাত্মক। আচ্ছা, এবার আমি তো বেসিক্যালি ইংলিশের ইয়েতে ছিলাম, যার জন্য আমি ক্যালেন্ডারের মানে কোনো মেনশন তখন পাইনি, যার জন্য আমি সার্চ করতে পারিনি আর কি। আচ্ছা, না টিকনো বোধহয় ইংলিশেই আছে। দেখো, অপশন তোমাদের সামনে সবই থাকবে, বাংলাও থাকবে, ইংলিশও থাকবে। কেউ যদি 2 মাস ইন্টার্নশিপটাকে বলে আমি 3 মাস করতে চাই, 4 মাস করতে চাই, অপশন সেটাও থাকবে। অপশন তো তোমাদের সামনে ভাই সব আছে, কে কতটা গ্র্যাব করবে সেটা তার উপরে ব্যাপার। কেউ যদি বলে আমি বাংলাটাও করব, ইংলিশটাও করব, সে করবে, আমার কোনো আপত্তি নেই, অসুবিধা নেই। এই দীপশিখা যেমন বলেছে যে ও বিদ্যাস্তুর অফিসে এসে কিছু এক্সট্রা কাজ করতে চাই, কেউ যদি আসতে চাও মোস্ট ওয়েলকাম, কোনো অসুবিধা নেই। অপশন দেখো, আমরা তোমাদের ইন্ডাস্ট্রি রেডি করার জন্য সব দিক দিয়ে ওপেন, যা চাইবে কাজ করতে তাই পাবে। এবার কে কতটা ইনভলভ হবে সেটা তার উপরে। আমাদের বাংলাও থাকবে, ইংলিশ থাকবে, বাংলা ইংলিশ কেউ ইন্ডিভিজুয়ালি করতে পারে, একসঙ্গেও করতে পারে, বাড়ি বসে করতে পারে, অফিসে এসে করতে পারে, চোখের সামনে দেখার জন্য যে কিভাবে কাজ হয় আমরা তো লিখে দিয়ে দিলাম, তারপরে প্রোডাকশনটা করে হয় সেটাও করতে পারে, আমাদের কোনোই সমস্যা নেই। কে কতটা অপশন নেবে তার উপরে। বুঝতে পেরেছি। অনুসুয়া চক্রবর্তী প্লিজ। দাদা, আমি না একটা জিনিস বুঝতে পারলাম না। বলো। সেটা হচ্ছে যে এইটা কি আমাদের নেক্সট টাস্ক থাকছে, যে এপ্রিল মাসে যে টাইটানিক দুর্ঘটনা সেটা নিয়ে লেখা? না, আমি এটা উদাহরণ দিলাম, এরকমই একটা কিছু নিয়ে লিখতে হবে। সেটা আমি তার একটা এক্সাম্পল হিসাবে এইটা দেখালাম, যেহেতু এপ্রিল মাসটা চলে গেছে, আমরা মে মাসে ঢুকে গেছি, তো আমি এটা পাস্ট ব্লগ, আমি কিরকম করে ব্লগটাকে সাজাতে হবে সেটা দেখালাম। আচ্ছা, এবার নেক্সট টপিকে আসা যাক। এটা তো আমি দিলাম একটা কন্ট্রোভার্সির মতো একটা গল্প। কি ধরনের নিউজ পড়তে তোমরা সবচেয়ে বেশি ভালোবাসো, একটু এক এক করে শুনি। পলিটিক্যাল নিউজ, ক্রাইমের নিউজ, এন্টারটেনমেন্টের নিউজ? প্রিয়মদা, আমি বলবো? নিশ্চয়ই, সবাই এক এক করে বলো। আমার পছন্দ হয় হচ্ছে পলিটিক্যাল 1 নম্বর, 2 নম্বর হচ্ছে জিও পলিটিক্স এর উপর ভালো লাগে পড়তে, জানতে। আর আরেকটা হচ্ছে কিছু হিস্টোরিক্যাল ক্যারেক্টার বা কোনো মানে যে কোনো ক্যারেক্টারের উপর, সেটাও আবার ডিপেন্ড করে, মানে কিছু স্পেসিফিক ক্যারেক্টার আছে তাদের উপর পড়তেও কখনো কখনো ভালো লাগে, মানে এই 3টে ব্যাস। আচ্ছা, কিন্তু উপন্যাস টাইপের খুব একটা ভালো লাগে না, মানে ফিকশন পড়তে ভালো লাগে না। এক্স্যাক্টলি। ভালো লাগার দরকারও নেই। একজন ভালো কন্টেন্ট রাইটারের উচিত সারাদিন গাক গাক করে নন ফিকশন গেলা, গাক গাক করে। আমি যদি আমার বইয়ের কালেকশনটা দেখাই, যে আমি লাস্ট বই মেলায় আমি কি কি বই কিনেছি, 1
একমাত্র আমার মেয়ের জন্য একটা শীর্ষেন্দুর ভূতের গল্প কিনেছি, আর সব কটা নন ফিকশন, সব, এবং প্রত্যেকটা বাংলার ওপরে, একটা শশাঙ্কর ওপরে, একটা সিরাজউদ্দৌলার ওপরে, একটা রামপ্রসাদের ওপরে, আরো সে আমার মানে আমার বলে গেলে দেখতে পাবে কালেকশন গুলো। তো যাই হোক, হ্যাঁ, তো এটা হলো। অনুসু আর কি পড়তে ভালো লাগে? দাদা আমার এন্টারটেনমেন্টের উপর বিভিন্ন লেখা পড়তে ভালো লাগে, আর মাইথোলজিক্যাল বিষয় নিয়ে লেখা যদি যেগুলো বেরোয়, নৃসঙ্গ প্রসাদ ভাদুরী বা আরো যারা যারা লেখেন সেই সব লেখা পড়তে ভালো লাগে। বেশ। মিমি? দাদা আমার এন্টারটেনমেন্ট আর হিস্টোরিক্যাল বা মাইথোলজি আর হচ্ছে এনভায়রনমেন্টাল কিছু লেখা, পরিবেশের উপর, পরিবেশ বিষয়ক, এগুলো ভালো লাগে। অন্বেষা? আমার পলিটিক্স ভালো লাগে, হিস্টোরিক্যাল ক্যারেক্টার ভালো লাগে, আর এন্টারটেনমেন্টও ভালো লাগে, আর হিস্টোরিক্যাল প্লেসেস যেগুলো ভালো লাগে। আচ্ছা, সৌগত, সুগত? প্রিয়মদা, আমি শুধু একটা অ্যাড করে নিই, কেন কি মাইথোলজিটা আমি বলতে ভুলে গেছিলাম। মাইথোলজিটা আমারও খারাপ লাগে না। যেমন কিছুদিন আগে আমি কয়েকটা বই কিনেছিলাম, সেগুলো পড়ছিলাম। শ্রীকৃষ্ণের শেষ কটি দিন, সঞ্জীব চট্টোপাধ্যায়ের যে বইগুলো আছে, সেগুলো আমার খারাপ লাগে না। বেশ বেশ। দীপেনের কি পড়তে ভালো লাগে? মেনলি পলিটিক্যাল, জিওপলিটিক্যাল আর মাইথোলজি রিলেটেড, ইতিহাস রিলেটেড এগুলো, আর স্পোর্টসটা কিছুটা ফলো করি, ক্রিকেট। বেশ। সৌরভ নস্কর? দাদা প্রথম কথা হচ্ছে টেকনিক্যাল রিলেটেড কিছু, যেহেতু আমি মানে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের ছেলে, তো আর তাছাড়াও আমার মাইথোলজিক্যালটা আর মানে হিস্টোরিক্যাল ক্যারেক্টার কিছু, এইগুলো। কি ব্যাকগ্রাউন্ড? স্যার আমার ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন বিটেক। আচ্ছা, ঠিক আছে। ওইগুলো নিয়ে একটু রানাঘাটা করি, একটু চর্চাও করি, পড়াশোনাও হয়। তাছাড়া তারপরে মাইথোলজিক্যাল কিছু জিনিস পার্টগুলো দেখি, বা হিস্টোরিক্যাল ভালো হলো, ক্যারেক্টার। কারণ আমরা এই টিভি ইনফোটেনমেন্টের একটা ক্রাইটেরিয়া আছে, টেকনিক্যাল উইং, মানে কপি পেস্ট না করে কি করে পেন ড্রাইভ থেকে কম্পিউটারে ফাইল নেওয়া যায়, মানে এই যে টেকনিক্যাল হ্যাকস গুলো, ঠিক আছে, আমরা অলরেডি সেগুলো সার্চ করতে শুরু করেছি। তাহলে এগুলো এগুলো তোমাকে লিখতে দেবো। একদম একদম দাদা, চেষ্টা করবো। হ্যাঁ, দীপশিকার তো শুনলাম। রূপক বড়ুয়ার কি ভালো লাগে? স্যার আমি বলিনি তো দাদা। ওরে বাবারে, হ্যাঁ সরি, অন্যায় হয়ে গেছে মা, বলো। আমার পলিটিক্স আর স্পোর্টস ছাড়া মোটামুটি সবকিছুই ভালো লাগে, আর মানে যেগুলা অজানা তথ্য আছে ওইগুলা মানে বের করতে বেশি ভালো লাগে। বেশ। রূপক বড়ুয়া? হ্যাঁ, ওই মোটামুটি মাইথোলজিক্যাল, তারপরে স্টক মার্কেট রিলেটেড, আর পলিটিক্স, জিওপলিটিক্স, এইগুলোই, এই 4 রকম বেশি, আর এন্টারটেনমেন্ট সাথে। ওকে। সৌরভ চ্যাটার্জি? হেলথ কেয়ার, তারপর কনস্টিটিউশনাল। শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, বলছিলাম হিস্টোরিক্যাল রিফর্মস, কনস্টিটিউশনাল রিফর্মস, হিস্টোরিক্যাল মুভমেন্টস, হেলথ কেয়ার। এইবার একটা নাম কেউ বলেনি, আমি কেন প্রত্যেকের থেকে শুনলাম, আমি অন্তত একজনের থেকে আমি নামটা আশা করেছিলাম, একটা নাম কেউ বলেনি। মজা হচ্ছে এই খবরটা, এই ধরনের খবর পড়ে সবাই, আগ্রহ নিয়ে সবাই পড়ে, কিন্তু নাম বলার সময় লোকে মানে বলতে ভুলে যায়। ক্রাইম। হ্যাঁ হ্যাঁ, ঠিক। ক্রাইমের স্টোরি পড়তে ভালো লাগে না? হ্যাঁ, প্রচন্ড। একদম একদম দাদা। হ্যাঁ, কিন্তু এই নামটা লোকে বলতে ভুলে যায়। তো এইবার আমি এখান থেকে মোটামুটি যে ভাইবটা পেলাম, যে সেটা হচ্ছে পলিটিক্যাল আর মাইথোলজিক্যাল সবাই বলছে, মাইথোলজিক্যাল আর হিস্টোরিক্যাল, এন্টারটেনমেন্ট। তাহলে একটা উইং হচ্ছে পলিটিক্যাল, একটা উইং হচ্ছে ক্রাইম, আর একটা হচ্ছে হিস্টোরিক্যাল। এইবার এখানে কি 20 বছরের নিচে এরকম কেউ আছে? মানে সবাই 18+ তো? আমি ধরে নিচ্ছি সবাই 18+।
এইবার আমি আর একটা স্টোরি শেয়ার করবো, আর একটা স্টোরি ঠিক শেয়ার করবো না, স্টোরিটা নিয়ে আমি আলোচনা করবো কেন আমি এই ক্যারেক্টারটাকে বেছে নিচ্ছি। তার তার দুটো কারণ। সবচেয়ে বড় কারণ হচ্ছে যেটা নিয়ে আমার লেখা লেখা মানে হয়ে গেছে আর কি, যে মানে আমি খুব সহজে উদাহরণ দিয়ে আমি পড়াতে পারবো। 2 নম্বর হচ্ছে পলিটিক্সে মোটামুটি সকলেরই ইন্টারেস্ট আছে এবং সকলেরই বয়স 20 বছর, সুতরাং সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে আমরা সবাই অ্যাওয়্যার যে কি ঘটেছিল, মানে ওই সময়টায় আর কি কি ঘটেছিল, মাওবাদীদের রমরমা, কিষেনজি ইত্যাদি প্রভৃতি। 3 নম্বর হচ্ছে একটা পয়েন্ট সবাই বলছে যে হিস্টোরিক্যাল। হিস্ট্রি কি? আর যেটা ঘটছে সেটা বর্তমান, কাল সেই বর্তমানটাই হিস্ট্রি হয়ে যাবে। তো মানে হিস্ট্রি বলতে আমাদের তো হ্যাঁ অবশ্যই শশাঙ্ক কি করেছেন, মুঘলরা কি করেছে, বা সরি, মুঘল তো এখন সিলেবাস থেকে তো বাদ হয়ে গেছে, মুঘল নিয়ে বলা যাবে না, আমাদের এখন সিনেমা দেখে ইতিহাস শিখতে হবে। তো যাই হোক, সেটা বাদ দিচ্ছি। তো আর যেটা ঘটছে কালই সেটা হিস্ট্রি। তো আমি কিষেনজিকে নিয়ে একটা জিনিস শেয়ার করি, কারণ কন্টেন্ট রাইটার হতে গেলে, বিশেষ করে পলিটিক্যাল কন্টেন্ট রাইটার হতে গেলে লাস্ট 20-30 বছরে কি বড় জিনিস ঘটেছে সেইগুলো সম্পর্কে নলেজ থাকা খুব জরুরি, খুব 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 জরুরি। আমি সেই কারণেই কিষেনজির উদাহরণটা নিলাম, যে আমরা যখন আমি ধরে নিচ্ছি যে আগামী 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে আমরা চাকরিতে ঢুকে যাব। আচ্ছা, এখানে এই যে একটা নিউজ পোর্টালে ফিল্ড রিপোর্টার নেবে বলে যে ইয়েটা দিয়েছিলাম, সেখানে সবাই অ্যাপ্লাই করেছে তো? হ্যাঁ, প্রিয়ঙ্কা করেছি। আমি করিনি দাদা, কেন আমার ফিল্ডে গিয়ে করাটা একটু অসুবিধাজনক বলে করতে পারিনি। ঠিক আছে, চিন্তা নেই, আরো আরো ওপেনিং আসবে। তবে দুটো ক্লাস মানে হওয়ার সঙ্গে সঙ্গে মানে এটা বোধহয় মানে আমাদের এই যে এটা আমাদের কন্টেন্ট রাইটিং এর 5 নম্বর ব্যাচ, যে দুটো ক্লাস হওয়ার সঙ্গে সঙ্গে ওপেনিং আসতে শুরু করেছে। এটা কিন্তু খুব মানে সবচেয়ে তাড়াতাড়ি হলো, সাধারণত 3 মাস 4 মাস 6 মাসের মাথায় গিয়ে আসে। এনিওয়ে, তো কেন আমি কিষেনজিটা নিচ্ছি? এক, নিউজ কন্টেন্ট রাইটার হতে গেলে লাস্ট 20-30 বছরে আমাদের রাজ্যে কি ঘটেছে এবং আমাদের দেশে কি ঘটেছে, বিশেষ করে দেখো দেশে কি ঘটেছে প্রচুর ওয়েবসাইট, উইকিপিডিয়া ইত্যাদিতে পেয়ে যাবে। রাজ্যে কি কি ঘটেছে, মানে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি যদি এক্ষুনি বলি যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিগত 30 বছরে কোন কোন বড় নেতা দল বদল করেছে, লোকে কিন্তু এই লিস্ট কিন্তু গুগলে কোথাও থেকে পাওয়া যাবে না। মানে হয়তো মাথা চুলকে বলবে, হ্যাঁ হয়তো সুব্রত মুখোপাধ্যায়কে তরমুজ বলা হতো, উনি করেছিলেন, বা হয়তো হ্যাঁ 2000 এই তৃণমূল জমানার শুরুর দিকে তৃণমূল ছেড়ে বিজেপি দেখেছিলেন, এরকম করে মাথা চুলকে চুলকে একটা করে নাম্বার করতে হবে। কিন্তু এগুলো জানা থাকাটা খুব জরুরি। তবে কিষেনজিটা এই কারণে নিলাম যে কিষেনজি মানে মানে আজ থেকে 15 বছর 20 বছর আগেকার ঘটনা এবং রীতিমতো সারা জাগানো নাম। তার চেয়ে বেশি ইন্টারেস্টিং হচ্ছে যে কিষেনজি মৃত্যুটা কিভাবে হয়েছিল। দেখবে তোমরা দেখবে গুগলের যে টপ ট্রেন্ডিং যে স্টোরিগুলো থাকে, আমি তার নাম নিতে পারবো না, কারণ হচ্ছে তার নাম নিলে মানে ইউটিউব মানে রিচ কমিয়ে দেয়। তো এই ভিডিওটা তো মানে ইউটিউবে তোলা হবে, আমি তার নাম নেবো না, কিন্তু আমরা সকলে জানি যে দাড়িওয়ালা একটা মাথায় সাদা পাগড়ি বাঁধা লোক প্লেন নিয়ে কি করেছিল, মানে তার নির্দেশে হয়েছিল। আমি তার নামটা নিতে পারবো না, কিন্তু মানে তোমরাও নিও না, কিন্তু তোমরা তোমরা বুঝতে পারছো যে আমি কার কথা বলছি। এই ধরনের বড় বড় ক্রিমিনালে এবং তাকে পাকিস্তানের ঢুকে আমেরিকা তাদের মেরে আসে, মানে ওই লোকটাকে মেরে আসে।
তো এই ধরনের ক্রিমিনালের অন্তিম সময়টা, এর মৃত্যুটা কি করে হলো, এইটা জানার প্রতি লোকের খুব ইন্টারেস্ট থাকে, ভীষণ ইন্টারেস্ট থাকে। যে আহ, ও আমি নামটা শর্টে আমি বলছি, ও বি এল, ঠিক আছে? আমি ওবিএল বলেই বলছি। ওবিএল এর জীবনের শেষ কয়েক ঘন্টা, এই কমান্ডোরা মানে হেলিকপ্টার থেকে নামলো, এইভাবে পাঁচিল টপকে গেল, আহ, ছাদের ওপর দিয়ে এসে আহ, মানে গুলি করলো, এইগুলো কিন্তু তোমরা দেখবে এই ধরনের ভিডিও তোমাদের ফিডেও যদি আসে, তোমরা চট করে এড়িয়ে যেতে পারবে না, তোমাদের মনে হবে, মানে বিশেষ করে যাদের ক্রাইমে ইন্টারেস্ট আছে। তো ওয়ান্স এগেন আমি আর একটা লিঙ্ক শেয়ার করব, ঠিক আছে? আমি একটু সময় নিয়ে নিচ্ছি লিঙ্কটা শেয়ার শেয়ার করার জন্য। এবং আমি এই ভিডিও লিঙ্কে কমেন্ট সেকশনে লিঙ্কটা দিলাম। এই ব্লগটাও আমারই ব্লগ, মানে এটা আমার যেটা মানে দাদা দেখা যাচ্ছে না। এখনো দিইনি বাবা, দাঁড়াও ওয়েট করো, এখনো আচ্ছা এখনো এন্টারটা মারিনি। এই লোকটার, এই কিষেনজিকে তো কয়েক বছর ধরে যৌথ বাহিনী খুঁজে বেড়াচ্ছিল, কিছুতেই ধরতে পারছিল না। এইবার তোমরা একটু টুক করে, আমি আবার এখন 12টা 17 বাজে, আমি 10 মিনিট সময় দেবো, তোমরা একটু টুক করে এই লেখাটা পড়ো। কমেন্টে পেয়েছো সবাই লিঙ্কটা? একদম দাদা। ওকে, পড়তে থাকো। 12টা 27 বাজে আমি ঠিক, সরি 12টা 17 বাজে আমি ঠিক 12টা 27-এ নেব, তোমাদের ফিডব্যাক নেব।
আগে সায়নের
ডান দাদা। বাকিদের হ্যাঁ ডান দাদা। তোমার হয়ে গেছে? হুম। হ্যাঁ আচ্ছা, কারো কোনো বক্তব্য, কোনো প্রশ্ন আগে শুনে নি, তারপরে আমি বলবো। আচ্ছা দাদা, আমার একটা কোয়েশ্চেন ছিল। নিশ্চয়ই। বলছি মানে আপনি যে মানে এই এতটা নিখুঁত করে এটা কি মানে আপনি তথ্য যে হিসেবে জোগাড় করেছেন সেই হিসেবে কেমন ভাবে আর কি জোগাড় করেছেন বা কিছু এই সমস্ত একটু জানার ছিল। বলছি, আসছি, এইটা আমি লাস্টে বলবো যেগুলো আমি কি করে জোগাড় করেছি। দেখো, আসল কাজ হচ্ছে এইটাই আসল কাজ। লিখতে তো সবাই পারে। ওই যে আমি একদম মাস্টার ক্লাসে, তুমি কি আমার প্রথম মাস্টার ক্লাসটায় কি ছিলে, মানে একদম যেটা প্রথম সেশন হয়েছিল? হ্যাঁ হ্যাঁ দাদা। মনে আছে আমি ওখানে একটা কথা বলেছিলাম যে আমরা প্রত্যেকে আমরা যে কাজটা করছি আমরা প্রত্যেকে এটা করে থাকি। আড্ডাতেও করি, বন্ধু বান্ধবের সাথে আলোচনা করতে গিয়ে করি, অফিসে করি। আমরা লিখতে আমরা সবাই পারি, গল্প বলতে আমরা সবাই পারি। আসল কাজ হচ্ছে এই তথ্যগুলোকে জোগাড় করা। এবার আমি কি করে জোগাড় করেছিলাম, তোমাকে খেয়াল রাখতে হবে, যখন আমি কোনো বাংলার ইনসিডেন্ট নিয়ে লিখবো, আমি চৈতন্যদেব সম্পর্কে বাংলায় চৈতন্যদেব সার্চ করে যত ইনফরমেশন পাবো, ইংলিশে সার্চ করে অত ইনফরমেশন আমি পাবো না। এই যে লেখাগুলো, মানে এই যে ইনফরমেশন গুলো আমি জোগাড় করেছি এই সময় পোর্টাল থেকে। তারপরে সুরবেদ বিশ্বাস বলে একজন খুব নাম করা সাংবাদিক রয়েছেন, খুব নাম করা সাংবাদিক, তার লেখা থেকে, আনন্দবাজার থেকে কিছুটা, সবটা কিন্তু ঘেটে 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 আমি বের করেছি। এইখানে যেটা সব থেকে ইন্টারেস্টিং, তোমরা কি ওই অংশটা দেখলে যে কিষেনজিকে কি করে খুঁজে পাওয়া গেছিল, মানে কি করে কিষেনজিকে আইডেন্টিফাই করা গেছিল ওই মণ্ডপের প্যাকেটটা দিয়ে? তোমাকে বুঝতে হবে
যে একটা স্টোরির সব থেকে স্ট্রাইকিং পয়েন্ট কি হতে পারে? সব থেকে হ্যাঁ হেডলাইন। কারণ হেডলাইন হচ্ছে আমাদের যেমন মুখ, স্টোরির হচ্ছে হেডলাইন। মুখ দেখে আমরা যেমন মানুষ চিনি, তার সাথে কথা বলি বা চিনতে না পারলে বলি না, ঠিক তেমনি আমার স্টোরিটা তুমি পড়বে কিনা তার অনেকাংশে সেটা নির্ভরশীল হচ্ছে তার হেডিংটা দেখে। সকলে মানে ভেবেছে হয়তো তল্লাশি করতে করতে কোনো ইনফরমেশন কেউ দিয়েছে, অমুক জায়গায় কিষেনজিকে দেখেছি, এইভাবে কিষেনজিকে ধরা মানে এনকাউন্টার করা হয়েছিল। আসল তথ্য সেটা না, আসল তথ্য হচ্ছে ওই যেটা আমি লিখেছি। এবারে তাহলে আমাদের প্রসেসটা কিরকম করতে হবে? প্রসেসটা এরকম করতে হবে যে ধরো যদি আজকে কত তারিখ, আজকে হচ্ছে 4 মে, ধরো যদি আমার 15 তারিখের একটা স্টোরি থাকে, যে ধরো 15 তারিখ হচ্ছে এক্স কে নিয়ে আমাকে লিখতে হবে। তার হোমওয়ার্ক আমার যেমন 15 তারিখ যদি এক্স কে নিয়ে লিখতে হয়, আমার 15 তারিখ সকালবেলা রিসার্চ করে লিখলেও চলে। ওই যে যেমন বৈভব সূর্যবংশীর যে লেখাটা আমি দিয়েছি, ওটা আমি আইপিএল শেষ হয়েছে মানে অত রাতে, পরের দিন সকালে উঠে আমি রিসার্চ করে লিখে দিয়েছি। তোমরা একটু সময় নাও, তোমরা একটু সময় নেবে, কারণ তোমাদের প্রথম সময় লাগবে। তোমাদের পড়ার স্পিড কম, তোমাদের ইনফরমেশন গ্যাদার করার স্পিড কম। মানে এটা অন্যায় বা অপরাধ বা দোষ আমি বলছি না, তোমাদের বয়সে বা তোমাদের এক্সপিরিয়েন্সে হয়তো আমারও এরকমই সময় লাগতো, বা হয়তো এর চেয়ে বেশি সময় লাগতো, কিন্তু 15 তারিখ কি লিখবো সেটা যেন 5 তারিখে ঠিক হয়ে তার পড়াশোনাটা শুরু হয়ে যায়। এবং তার চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে যে 5টা টপিক থাকলে কোন টপিকটা লিখবো। একার পক্ষে তো 5টা টপিক লেখা সম্ভব না, তাহলে আমি কোন টপিকটা লিখবো, সব থেকে এক্সাইটিং কি। এবার এই সব থেকে এক্সাইটিং কি সেটা কিন্তু অনেক সময় তার ইন্টারনাল তথ্যটার উপর ডিপেন্ড করে। মানে হতেই পারে কিষেনজিকে মারা হয়েছে, তার থেকে ইন্টারেস্টিং কিছু আছে, কিন্তু যেদিন কিষেনজিকে মারা হয়েছে যখনই আমি এই ইনফরমেশনটা পেলাম যে একটা কন্ডোমের মতো একটা ছোট্ট জিনিস থেকে কিষেনজিকে ট্রেস করা হয়েছিল, তখনই কিন্তু মানে জিনিসটা সম্পর্কে লোকে নড়ে চড়ে বসতে বাধ্য। ভালো কন্টেন্টের অন্যতম মূল ক্রাইটেরিয়া হচ্ছে তার মধ্যে মানে চেনা নাম, জানা নাম, নামি নাম, এবং সেই নামের সঙ্গে তার অজানা ইন্টারেস্টিং ইনফরমেশন। মানে টাইটানিক কি করে ডুবেছিল সেই বর্ণনা লিখে লাভ নেই ভাই। কেন লাভ নেই? কারণ সবাই জানে রাত হয়ে গেছিল, অন্ধকার ছিল, ভালো দেখা যাচ্ছিল না, কুয়াশা ছিল, আইসবার্গের ধাক্কা লাগলো, টাইটানিক ডুবে গেল। এই হচ্ছে গল্প, সবাই জানে, সবাই সিনেমাটা দেখে ফেলেছে। নতুন তথ্য হচ্ছে ওটা কি আদৌ টাইটানিক ছিল? ঠিক আছে, তো এইবার আমি এইখানে আজকের বিষয়টা আমি র্যাপ আপ করবো। তো কারো কোনো বক্তব্য বা প্রশ্ন? ইয়েস, দীপশিকা বলো। হ্যাঁ, বলছিলাম দাদা, এটা তো হিস্টোরিক্যাল বললে না, ক্যালেন্ডার দেখে দেখে মানে ওইটা টপিকটা সিলেক্ট করব। ধরো যদি রিসেন্ট কিছু হয়, যেমন কালকে একটা স্পোর্টস নিয়ে কিছু হয়েছে বা এন্টারটেনমেন্টে হয়েছে, তখন আমি তথ্যগুলা কি করে তাড়াতাড়ি মানে ইয়ে করবো? রাত্রে আমি ক্লাস করাচ্ছি, খুব আর্জেন্ট কিছু? আমি তো ক্লাস করে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যদি রিসেন্টলি কিছু নিয়ে লিখতে হয়, যেমন ধরো কালকে ঘটনাটা ঘটেছে, আগামীকালকে আমাকে সেটার উপর ব্লগ বানাতে হবে, তো তখন তো আমি গুগল বা কোথা থেকে রিসার্চ করবো? কারণ অনেক সময় ইনফরমেশন সঠিক নাও হতে পারে, তো আমি কি করে বুঝবো যেটা আমি পাচ্ছি সেটা সঠিকই হচ্ছে, লেখা যায় বা অথেন্টিক হবে? তো সেই বিষয়গুলো নানান মানে প্রশ্ন মনের মধ্যে ক্রিয়েট হয়, তখন আমি ওই টাইমে আমি কি করব, কিভাবে সেটা ইয়ে করবো? প্রথম কথা,
নিশ্চিত না হয় এক লাইনও লিখবে না। একটা উদাহরণ দিই, কালকেই একটা খবর ভাইরাল হয়েছে যে পাকিস্তানের জেলের মধ্যে নাকি ইমরান খানকে রেপ করা হয়েছে। আনলেস অ্যান্ড আনটিল নিশ্চিত হচ্ছ কোনো নামী নিউজ পোর্টাল এই খবরটা করছে, তুমিও লিখবে না। আচ্ছা ভুল লেখার চেয়ে না লেখা ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের সেশন এইটুকুই। আমরা না এখন ধরো যদি মানে স্পোর্টস এর সম্বন্ধে যদি বলি, মানে কালকের খেলা গেল সেটার উপর আমি লিখবো, তো সেটা তো নানান নিউজ কন্টেন্ট রাইটাররা লিখবেন, তো আমিও তো সেটার উপরে লিখতে হবে। তখন আমি মানে ওইগুলা যে রিসেন্টলি রিসার্চ করে যেগুলো পাবো সেটার বেসিসেই লিখবো আমার মতো করে, সেটাই বলছো? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো এই গেল হচ্ছে বিষয়। এবং একটু মানে ইন্টারেস্টিং তথ্য আমি জাস্ট যেহেতু কিষেনজিকে নিয়ে কথা বলছিলাম একটু শেয়ারও করে দিই। কিষেনজির যেদিনকে এনকাউন্টার হয় সেদিন রাতে আমি অফিসে নাইট ডিউটিতে ছিলাম, ওই ছবিগুলো আমি দেখেছি, মানে এনকাউন্টার ছবি এসেছিল। এবং বহু পরবর্তী মানে বহু পরে, এটা বোধহয় 2021 না 22-এ না 23-এ না সরি 22-এ 2022-এ আমি ওই যে জায়গাটার কথা লিখেছি না যে জঙ্গলের মধ্যে কিষেনজিকে ইয়ে করা হয়েছিল, ঘিরে ফেলা হয়েছিল, ওই জঙ্গলেও আমি যাই। কিছু ইনফরমেশন কিন্তু আমি ওখানে স্থানীয় লোকজনের থেকেও কিন্তু পেয়েছি। এবার এইটা হয়তো এক্ষুনি তোমরা পাবে না, কারণ আমি ওখানে গেছিলাম ঝাড়গ্রাম থেকে, ওই জায়গাটাতে আমি ঘুরতে গেছিলাম, তবে ঝাড়গ্রামে গিয়ে ওখান থেকে বাইক নিয়ে ওই গ্রামটায় চলে যাই। তো কিন্তু এত ডেলিকেট বিষয়ে হয়তো ইনফরমেশন পাবে না, কিন্তু তোমরা যদি একটু চোখ চেয়ে দেখো, চোখ মেলে দেখো চারপাশে, সেখানে কিন্তু অনেক এরকম ছোট ছোট জিনিস ঘটনা, আর কিছু না। ধর আচ্ছা এখানে কার বাড়ি কোথায়, কে কোথায় থাকে? সৌরভ নস্কর কোথায় থাকো? দাদা আমি থাকি হাওড়াতে। আচ্ছা হাওড়ার কোথায়? হাওড়া চুনাবাটি। হাওড়ার চুনাবাটি। একটা রাজবাড়ি আছে না ওখানে, হাতে রাখতে দেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আব্দুল রাজবাড়ি। হ্যাঁ, তাহলে দেখো তুমি কিন্তু চাইলে বাড়ির কাছে এখানে গিয়েই একটা টপিক লিখতে পারো। একদম দাদা। হ্যাঁ, যে সেখানে নিজে ছবি তুলে, যেমন বিদ্যাস্তুর অফিস যেখানে একটা আরো একটা ইনফরমেশন যেটা নিয়ে আমি কয়েকদিনের মধ্যে লিখবো, নির্মাল স্যার একবার লিখেওছেন এটা নিয়ে। সেটা হচ্ছে এই যেমন দীপশিখা একবার আমাদের অফিসে এসেছে, একবার না দুবার এসেছে। দীপশিখা যখন তুমি অটো থেকে নামো, তুমি স্টপেজটার নাম কি বলো? এটা ক্লাইভ হাউস। ক্লাইভ হাউস। এই প্রশ্নটা কখনো মনে এসেছে যে ক্লাইভ হাউস কেন বলা হচ্ছে এই জায়গাটাকে? হ্যাঁ এসেছে, আমি জিজ্ঞেসও করতেছিলাম, তারপরে ভুলে গেছি। ওইখানে লর্ড ক্লাইভের একটা বাড়ি ছিল, ওই যে তুমি যে মাঠটার পাশ দিয়ে তুমি এসেছো ওখানে। হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা স্ট্যাচুও কিছু ছিল ক্লাইভের ইয়েতে, দেখেছিলাম। ওই যে বাড়িটা লর্ড ক্লাইভের বাড়ি। এবার আমার যদি বিদ্যাস্তুর অফিস যেখানে, মানে সেখানে যদি আমার বাড়ি মানে নির্মাল লোক, ওখানে গিয়ে স্পটে গিয়ে ছবি টবি তুলে সুন্দর লেখা লিখেছি। তো আমাদের চারপাশেও এরকম কিছু না কিছু থাকবেই। মানে আমি যেমন সৌরভ মানে হাওড়া বলা মাত্র বলে দিলাম যে এই রাজবাড়িটা আছে। বা ধরো আমি যদি অন্বেষাকে জিজ্ঞাসা করি, অন্বেষা তোমার বাড়ি কোথায়? সিথির মোড়। সিথির মোড় মানে কাছেই ঘাট, 100টা স্টোরি আছে, 100টা মন্দির আছে। প্রত্যেকটা মন্দির মানে হয় এখানে রামকৃষ্ণ এসেছিলেন, না হলে এখানে প্রথমবার এই হয়েছিল, আর কিছু না। রতনবাবু ঘাট ওখান থেকে, তোমার বাড়ি থেকে রতনবাবু ঘাট কত দূর? 10-15 মিনিট। দেখো কলকাতার শ্মশান নিয়ে কেউ খুব একটা লেখেনি, তুমি একটা সিরিজ শুরু করে দিতে পারো কলকাতার শ্মশান নিয়ে। রতনবাবু ঘাট দিয়েই হোক না, কে আমরা সবাই জানি যে রতনবাবু ঘাট, কে রতনবাবুটা কে সেটা কিন্তু কেউ জানি না। বা ধরো রূপকের বাড়ি কোথায়?
আমার বাড়ি দাদা আখড়া, মানে সাউথ 24 পরগনা, আখড়া বজবজ লাইনে। আচ্ছা, বজবজের নামটা বজবজ কেন? এই ক্রমাগত মারু একটা জাহাজ ছিল সেটা। হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই জাহাজটার সঙ্গে কি হয়েছিল? এতটা ডিটেলস জানি না, কিন্তু জানতে হবে তো। আরে ভাই, এটাই টপিক। দেখো আমি কেন এগুলো নিয়ে লিখতে এই দাদা অসাম। দেখো আমি তোমার ছোট্ট উদাহরণ যে কেন তোমার লেখা লোকে পড়বে। আজকে আমি যদি বজবজে থাকি আর আমি যদি না জানি যে আমার এলাকার নাম বজবজ কেন, আমি যদি বলি যে বজবজে তো থাকেন, জানেন এই জায়গাটার নাম বজবজ কেন, লোকে হামলে পড়ে, অন্তত বজবজ বাসী তো মানে হামলে পড়বে যে দেখি তো আমি জানি না এটা। তাহলে এটা লেখার পরে কি করতে হবে? এক তো নিজের বলে দিতে হবে লিঙ্কটা, যাতে তোমার অন্তত 100টা ফ্রেন্ড লিস্টের লোক রয়েছে যে বজবজে থাকে, তারা তারপর ক্লিক করে পড়বে। 2 হচ্ছে আমাদের বজবজ, প্রাণের শহর বজবজ, আমাদের গর্বের বজবজ, এরকম প্রচুর ফেসবুক গ্রুপ থাকে। হ্যাঁ হ্যাঁ, সেই গ্রুপে তুমি তোমার লেখাটা পোস্ট করো, সেখানে থেকে যারা তোমার ফ্রেন্ড লিস্টে নেই কিন্তু বজবজের সঙ্গে একটা কানেকশন আছে, তারা পড়বে। এইভাবে নিজের মানে লেখার পাঠক তৈরি হয়, এবং সে যখন পড়বে, তুমি যদি পরপর 3-4টে লেখা লেখো, তখন কিন্তু সে তোমার ওয়েবসাইটটাকে ফলো করতে শুরু করবে। ঠিক আছে, ভালো লিখছে, আমি পড়ি। সুগতর বাড়ি কোথায়? প্রিয়ঙ্কা, আমার বাড়ি হচ্ছে টলিগঞ্জ, মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনটার কাছেই আর কি। আচ্ছা, তারা তো সোনার খনি এলাকা। টালিগঞ্জেই কেন স্টুডিও গড়ে উঠলো, অন্য কোথাও না? টালিগঞ্জেই কেন স্টুডিও গড়ে উঠলো, এটা টপিক হতে পারে। তোমার বাড়িতে তার মানে একটুখানি এগুলো হচ্ছে উষা গেট। একদম একদম। ফ্যাক্টরিটা কি এখন তো কোথায় বন্ধ হয়ে গেছে? এখন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তুমি সেই ফ্যাক্টরিটা নিয়ে একটা স্টোরি করতে পারো। অনুসর বাড়ি কোথায়? হ্যাঁ, আমার বাড়ি গড়িয়াতে। ও হ্যাঁ, গড়িয়া। কেন এই জায়গাটার নাম গড়িয়া, সেটাই একটা স্টোরি হতে পারে। গুড়িয়া একটা গাছ ছিল বোধহয়, গুড়িয়া না গড়িয়া এরকম একটা কিছু নাম ছিল। হ্যাঁ, এই ছোট ছোট ইতিহাসগুলোই অনেকে জানে না। আমি ঠিক আছে, চলো এখানে আমি সবার চেনা একটা জায়গার নাম বলছি। আমরা আই হোপ এখানে আমরা সবাই একবার অন্তত দেখেছি। আমি আর নির্মল তো প্রতি 2 মাসে একবার যাই, আশা করি তোমরাও এক না একবার গেছো। মন্দারমণি, মন্দারমণি মন্দারমণি সবাই গেছে, সবাই নাম শুনেছে। কারণ মনে হয়নি যে একটা অদ্ভুত নাম মন্দারমণি? তার সঙ্গে অনির্বাণের একটা হইচই সিরিজ এসেছিল মান্দার বলে, সেটার কি সম্পর্ক? মন্দার নাম ছিল, মন্দার। এই জায়গাটার নাম কেন মন্দারমণি হলো? এই জায়গাটার নাম কেন মন্দারমণি হলো মানে সেটা ঠিক আছে, চলো আমি এইটা নিয়ে লিখবো। তাহলে তোমাদের সামনে একটা ভিশন ক্লিয়ার হবে যে কোনো জায়গা সম্পর্কে কি করে লিখতে হয়। সৌরভের বাড়ি কোথায়? সৌরভ চ্যাটার্জি, খর্দা স্যার। খর্দার? আরে বাবা, খর্দার কোথায়? খর্দার নতুন পল্লী। আচ্ছা, তোমাদের খর্দা থেকে একটু এগোলে পানিহাটিতে একটা মন্দির আছে, যে মন্দিরে স্বয়ং চৈতন্য দেব এসেছিলেন। হ্যাঁ, ওই মৎস্যতলা ঘাটের ওই দিকটা। হ্যাঁ, আমি ওখানে শুটও করেছি। আমি একটা সিনেমার শুটিং করেছিলাম, ওখানে শুটও করেছি। তুমি এই জায়গাটা নিয়ে লিখতে পারো। কারণ কি হবে, সেই চৈতন্য দেবের নামটা তুমি নেবে না যাদের হিস্ট্রিতে ইন্টারেস্ট। যেমন এখানে অনেকে বলছে যে আমার হিস্ট্রিতে ইন্টারেস্ট,
সে কিন্তু আবার ক্লিক করে দেবে, স্যার আমার আমার বাড়িতে চৈতন্যদেব এসেছিলেন, দেখে তো ব্যাপারটা কি। দীপেনের বাড়ি কোথায়? আমার বাড়ি আসানসোল। আসানসোল, ফ্যান্টাস্টিক। আসানসোলের কোথায়? আসানসোলে উষাগ্রাম। উষাগ্রাম, যেখানে বিবি কলেজটা আছে সেই দিকে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি বিবি কলেজে শো করতে গেছিলাম, ওই কারণে আমার নামটা চেনা চেনা লাগছে। আচ্ছা, তো এই যে আসানসোল, হ্যাঁ, এই এই যে আসানসোল, সাধারণত বাঙালির শহরের নাম হয় অমুকপুর, তমুকগঞ্জ ইত্যাদি। আসানসোলটা কিন্তু বাংলা শব্দই না। আমার যতদূর মনে পড়ছে উঁচু উঁচু জমি বা এরকম একটা কিছু নাম আসানসোল। না না, আসান এক ধরনের গাছ হতো, গাছ, যে গাছগুলো এখানে প্রিডমিনেন্টলি ছিল। আর সোল মানে জায়গা। তো এখানে যেমন যেমন আরো আছে, এখানে অনেক কিছুই। এই উষাগ্রামের পাশে আছে মুরগা সোল, তারপরে রানীগঞ্জে আছে সিয়ার সোল, এদিকে আবার বাঁকুড়াতে আছে ভেদুয়া সোল, এরকম আছে কিছু জায়গা। হ্যাঁ, তাহলে এই এই সোল জায়গাটা কি করে এলো? এটা বাংলা ভাষা নয়, তাহলে তাহলে কি এটা সাঁওতালিদের ভাষা? তাহলে কি এটা কুর্মীদের ভাষা? কার ভাষা? মোস্ট প্রবাবলি ট্রাইবাল। হ্যাঁ, এটা ট্রাইবালি ভাষা। এবার এই গাছটা কোথায় গেল? সেই গাছটাকে আজকের দিনে আর দেখা যায়? দেখা যায় না কিন্তু, মানে আমি দেখিনি অন্তত। আমি তো মানে কয়েক না না, আসানসোলেও আর নেই এগুলো, এখন আর নেই। তাহলে আসানসোলের বাড়ি যখন তিমির বিশ্বাসকে নিশ্চয়ই চেনো? নাম শুনেছি, ব্যান্ডে ছিলেন না ইয়েতে। হ্যাঁ, ডাকনাম টুবলু, গাঙ্গায় প্রচুর সিনেমা ব্যান্ড ফ্যান্ডে আছে তিমির। আমি গেলে তিমিরদের বাড়িতেই থাকি। আচ্ছা, আমরা আর কিছু না, প্রত্যেকে। আচ্ছা, মিমির বাড়ি কোথায়? স্যার দুটো বাড়ি আছে, একটা কন্যগড়ে, একটা কলকাতার কসবা। আচ্ছা, তাহলে মানে একটা বিরাট ঐতিহাসিক জায়গা, ওখান থেকেও 100টা স্টোরি বেরোতে পারে। হ্যাঁ, ওখানে ঘাটে গঙ্গার ঘাটে রামকৃষ্ণদেব এসেছিলেন, এটা হতে পারে। লাইব্রেরি আছে, ঋষি অরবিন্দের জন্মস্থান ওখানে আছে। আমরা তো শুন, আমাদের ঘরের বাইরেও বেরোতে পারে। আমরা ঘরে বসে যদি শুধু নিজের জায়গাটা নিয়ে লিখি না, দেখবে লোকে পড়ছেও, ইন্টারেস্টও পাচ্ছে। আসানসোলে রেলওয়ে হেরিটেজও অনেক কিছু আছে, বহু কিছু ব্রিটিশ রিলেটেড ব্যাপার এখানে জড়িয়ে আছে, কোল মাইন্সও আছে, আবার নজরুলও আছে। আসানসোল টাউন থেকে একটুখানি এগিয়ে ওই ওই নিচু রেলগেটটা ক্রস করলে তো বড় কয়লা খনি আছে নদীর পাড়ে। হ্যাঁ আছে, কয়লা খনি আছে, তারপর ওই ইয়েগুলো নজরুলের জন্মস্থান রয়েছে। হ্যাঁ, তারপর এই ধরুন রেলের ব্যাপারগুলো তো এটা খুব বেশি, মানে একদম প্রথম দিকেই অনেক কিছু। তো আমরা বেশি বাইরে তাকানোর দরকার নেই, তোমরা অন্তত একটু নিজের জায়গাগুলো নিয়ে রিসার্চ করতে শুরু করো, একটু একটু নিজের জায়গাগুলোর মানে একটু ভিত জানতে শুরু করো। তারপর তো এই ইতিহাস সেই জায়গা, মানে আমি যেমন পশ্চিমবঙ্গের বাইরে খুব একটা ঘুরতে যাই না, আমি প্রচুর গ্রামে গ্রামে ঘুরি, আমার সব জায়গায় চেনাশোনা হয়ে গেছে। আমি গিয়ে তাদের বাড়িতে থাকি, মানে একদম মানে হদ্দ গ্রামে। আমার ওটাই আমার ভালো লাগে, এবং সেখানে গিয়ে এগুলো 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 জানতে পারি। তো এরকম ভাবে পড়া যায়। যেমন তাহলে আমরা এই জিনিসগুলো নিয়ে একটা মোটামুটি কি কন্টেন্ট করব, কেন সেটা লোকে পড়বে, আর কি ধরনের কন্টেন্ট করলে লোকের মনে খোঁচা লাগবে, সে ক্লিক করতে বাধ্য থাকবে, এই কনসেপ্টটা ক্লিয়ার হলো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। এবার দেখো, লেখার কাজটা সবচেয়ে সহজ, সবচেয়ে সহজ, যে আমি কি করে গল্পের মতো করে সাজিয়ে বলবো। তাহলে আমি মন্দারমণিটা আমি লিখে ফেলি, লিখে আমি কাকে দেবো? গ্রুপে দিই। গ্রুপে দিয়ে দিন। হ্যাঁ, আমি নিজেকে 1টা বাজে তো, দুপুর 3টে অব্দি সময় দিলাম, দেখে আমি টুক করে পড়ে লিখে ফেলতে পারি কিনা। তাহলে তোমাদেরও ক্লিয়ার হবে।
ঠিক আছে, চলো তাহলে বলছিলাম স্যার কিষানজির লেখাটা একটু যদি গ্রুপে দেন তাহলে ভালো হবে লিঙ্কটা। হ্যাঁ গ্রুপে দিয়ে দেবো তো। অনুসূয়া কি বলবে? হ্যাঁ দাদা আমার এমনি ক্লাসগুলো বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে না, ক্লাসগুলো মোটামুটি ক্লিয়ার আছে। এবার প্রবলেমটা যেটা হচ্ছে, আমি তো তোমাকে বলেছিলাম যে আমার অ্যাডমিশনটা একটু লেট হয়েছে। এবার হোমওয়ার্কের ব্যাপারগুলো না আমার কাছে খুব একটা ক্লিয়ার হচ্ছে না। মানে এই আজকে যেমন যে ক্লাসটা নিলে, তাতে কি বিশেষ কোনো হোমওয়ার্ক আমাদের থাকলো? যেমন একটা বললে যে নিজের জায়গা নিয়ে মানে রিসার্চ করা, এটার ভিত্তিতে আমাদের কিছু লিখতে হবে? এখনই লিখতে হবে না, আগে রিসার্চটা করো আগে ভাই। আচ্ছা, আর দাদা আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমি তো সংস্কৃত ব্যাকগ্রাউন্ডের বলেছিলাম তোমাকে, তো আমি সীতা আর দ্রৌপদীকে নিয়ে একটা লেখা লিখতে চাইছি, যে ওদের মধ্যে যে মানে বৈপরীত্য এবং সাযুজ্য, তো এইটা কি আমার এই ক্ষেত্রে কোনো কাজে লাগতে পারে, কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে? যে কোনো লেখাই কাজে লাগতে পারে, কিন্তু সীতা দ্রৌপদীর মতো এত সিরিয়াস টপিক হ্যাঁ, শুরু করো না। আচ্ছা আচ্ছা। হালকা জিনিস দিয়ে শুরু করি না, আমরা হালকা জিনিস দিয়ে শুরু করি। আমি আমার যে প্রথম লেখাটা গ্রুপে শেয়ার করেছিলাম, কি শেয়ার করেছিলাম? প্রথম লেখাটা শাহরুখ খানের আগে একটা করেছিলাম, সোনু নিগমেরটা করেছে। সোনু প্রেত নিগম ওইটা, তারপরে শাহরুখ খান। হ্যাঁ, আমিও কিন্তু এরকম এরকম হালকা ফুলকা জিনিস দিয়ে শুরু করেছিলাম। তো আপাতত হালকা এগোবো, হালকা করে এগোবো। আচ্ছা দাদা, ঠিক আছে। স্যার বলছি ওয়ার্ড কাউন্টটা কতটা রাখবো মোটামুটি? নট লেস দেন 700, নট মোর দেন 1200। ইংলিশে হলে অসুবিধা নেই তো স্যার? বাংলা ইংলিশ যা খুশি, কোনোই সমস্যা নেই। এখন কি শুধু লিখে রাখবো না কোথাও সাবমিট করতে হবে? আগে রিসার্চটা করো যে আমি কি নিয়ে লিখবো, আমি অমুক জিনিসটা নিয়ে লিখবো, সেই সম্পর্কে আমি এই ইনফরমেশন পেয়েছি। ইনফরমেশন জোগাড় করার পরে আমাকে ফোন করে ব্রিফ করবে, ফোন করে, কিন্তু মেসেজে না, ফোন করবে। এবং প্রিফারেবলি যদি রাত্রির 11টা নাগাদ কেউ আমাকে ফোন করে, আমার সুবিধা হয়, কারণ আমি 10টার সময় অফিস থেকে বেরোই রাত্রিবেলা, আমার বাড়ি ঢুকতে 11টা বাজে। তারপরে ফোন করলে সুবিধা হয়, আমাকে ফোন করবে, আমি বলে দেবো যে হ্যাঁ এই টপিকটা চলবে কি চলবে না। যার যদি ধরো ধরো কথার কথা, তুমি আসানসোলের সেই গাছটা গেল কোথায়, এইটা দিয়ে তুমি যদি লেখো, তাহলে আমাকে আগে ইনফরমেশন গুলো দেবে যে এই গাছে এরকম ফুল হতো, এই কালারের ফুল, বিস্তীর্ণ জমি এই গাছের ঢাকা থাকতো। আমি বলে দেব যে এইটা আগে লিখতে হবে, এইটা পরে লিখতে হবে, বা আমি একটু গাইড করে দেবো যে স্টোরিটা এইভাবে বলো। লেখাটা সবচেয়ে সহজ কাজ। আসলে আচ্ছা, তাহলে আসানসোলের 2-3টে জিনিস নিয়ে আমি টপিক নিয়ে রিসার্চটা করি, দিয়ে আপনাকে বলবো, দিয়ে সেই অনুযায়ী তাহলে আপনি আমাকে একটু গাইড করে দেবেন তখন। নাম নিয়েই করো না, নাম নিয়েই করো, আমি তো এখনই বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তার আগে আমি 2 ঘন্টার মধ্যে আমি মন্দারমণিটা লিখে ফেলছি। মন্দারমণিটা লিখে আমি গ্রুপে দিচ্ছি, দেখো সেখান থেকে পড়লে আইডিয়া পাবে। কিন্তু প্রচুর পড়তে হবে, কিন্তু লেখার চেয়ে অনেক বেশি পড়তে হবে। 1 লাইন লিখতে গেলে 10 লাইন পড়তে হবে। তো এটা ফলো করো, ঠিক আছে? তাহলে এ অবধি থাক, আর কারো কোনো বক্তব্য নেই আশা করি। আচ্ছা দাদা বলছি, একটু মানে একটা মানে কিছু জিজ্ঞাসা ছিল পার্সোনালি, তো এমনি একটু পরে কল করা যাবে কি? 15 মিনিট পরে? 15 মিনিট পরে করো না, আমি স্নান করতে ঢুকে যাবো। তুমি এই জাস্ট ভিডিওটা শেষ হলেই করো। ঠিক আছে ওকে। প্রিয়ঙ্কা, সৌরভ বলছি। হ্যাঁ হ্যাঁ বলছি আমাদের গ্রুপে অনুসূয়া বলে একজন আছেন, যিনি নতুন জয়েন করেছেন। তো হ্যাঁ ওনাকে একটু যদি কোনো ডাউট থাকে একটু ক্লিয়ার করে দিন। প্রথম কথা, ওনাকে বলে কোনো শব্দ হয় না, আগেও বলেছি। হ্যাঁ ঠিক আছে, ভুলে গেছি আমার, সরি। ডাউট ক্লিয়ার করার জন্য অনুসূয়া সশরীরে আমাদের অফিসে পায়ের ধুলো দিয়েছিলেন, ঘন্টা 2 আমার সাথে আলাপ আলোচনা করেছেন, বিস্তর কান্নাকাটি করেছেন।
যে আমি কি পারবো এসব বলে কান্নাকাটি করেছে। করার পর এখন তো কথা শুনে মনে হচ্ছে যে হালকা কনফিডেন্স এসছে। হ্যাঁ দাদা। হ্যাঁ, ব্যাস মিটে গেল। কোনো কনফিউশন থাকলে সোজা আমাকে কল। আমি মেসেজ সবসময়, সত্যি কথা বলতে, ফলো করা হয় না। সোজা কল, আমি সব প্রশ্নের উত্তর দেবো, কোনো সমস্যা নেই। দাদা আমার একটা কোয়েশ্চেন ছিল। ওই যে তুমি বললে না ওয়েবসাইটে যে মানে ক্যাটাগরি গুলো যে মানে বাছতে হয়, তো এখানে কি কোনো ওয়ার্ড লিমিটেড আছে, যেমন বেশি বড় ওয়ার্ড করা যাবে না বা এরকম কিছু আছে? দেখো, বেশি বড় লেখা লোকে পড়তে চায়, এটা ঠিক। না না, এটা বললাম না, ব্লগের কথা বলছি না। ওই যে ক্যাটাগরি থাকে না, যেমন এন্টারটেনমেন্ট বা নিউজ ইনফরমেশন, তুমি যে বললে মানে এগুলো একটু ভালো মানে ক্রিয়েটিভ করতে ভাবতে, তো ওইখানে কি কোনো কি বললো আরেকটু বার বলো, শোনা যাচ্ছে না। ম্যাক্সিমাম 4টে শব্দ রাখা যেতে পারে। আচ্ছা আচ্ছা, সেটাই ডাউট ছিল। ঠিক আছে, তাহলে কাটলাম, এন্ড করছি এখানে ভিডিও। ওকে দাদা।